4 নম্বরটা বুঝতে পারতেছেন না? জি স্যার, ওইখানে r/2 দেওয়া আছে, আসলে কি স্যার ওইটা r/2 হবে না t/2 হবে? দাঁড়ান তো আমি একটু দেখি কোনো ভুল হয়েছে নাকি। চার, আচ্ছা r/2 কোথায় পাইছেন? ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। এই যে রেক্টেঙ্গল r/2 তাই না? জি স্যার, জি স্যার। এটা t/2 হবে। এটা ভুল হয়েছে, এটা টাইপ করার সময় ভুল হয়েছে আমার। এটা আর আর না, টি হবে। টি আর আর পাশাপাশি তো কিবোর্ডে। জি স্যার। কিন্তু স্যার ওইখান থেকে রেক্ট্যাঙ্গেল বের করতে পারছি, কিন্তু স্যার পরবর্তী যে নিচে যে আপনার যে সার্কিট দিয়েছেন এইখান থেকে ডিলে টাইম এখানে যে ঝামেলা বেটে যাচ্ছে। আপনি এক্সটিটা তো আঁকতে পারবেন তাই না? জি স্যার, এক্সট্রা আঁকতে পারবো। আচ্ছা এক্সটিটা মনে করেন আঁকলেন, ঠিক আছে। এক্সটিটা আঁকার পরে আপনাকে বলছে যে ওয়াইটিটা আঁকতে হবে আপনাকে। জি স্যার। ওয়াইটিটা আপনাকে আঁকতে হবে হলো কি এক্সটি প্লাস 0.5x টি মাইনাস টি/2 প্লাস 0.25 এক্স টি মাইনাস টি। তাহলে আপনি যেটা করবেন, আপনি এক্সটিটা জানেন 0.5x টি মাইনাস টি/2, এটা আপনি বের করবেন। এটা জি দেখতে স্যার। কিরকম হবে এটা বের করবেন। বের করার পরে তারপরে বের করবেন 0.525x টি মাইনাস টি2, এটা বের করবেন। বের করার পরে টোটাল তো তিনটা রেক্টেঙ্গল হবে আপনার, তাই না? জি যেহেতু স্যার। টার্ম আছে তিনটা রেক্টেঙ্গল, আপনি একটা ইসে বসাবেন, এক্স ওয়াই কোঅর্ডিনেটে বসাবেন। এক্স ওয়াই কোঅর্ডিনেটে বসালে যে ছবিটা আসবে এটাই হলো আপনার ওয়াইটির ছবি। এখন আপনাকে ওয়াইটি কিসের জন্য আঁকতে বলছে? আপনাকে ওয়াইটি আঁকতে বলছে যে টি সমান সমান আপনার রোল নম্বরের শেষের যে দুটো ডিজিট, জি স্যার। ওই ডিজিটের যোগফল। তাহলে ওটার জন্য আপনি ফার্স্টে টিটা বের করবেন অঙ্কটা করার আগে। টিটা বের করে আপনি টি/2 হিসাব করবেন, এভাবে কত আসে টি/2 আর টি কত আসে, করে তিনটা টার্ম বের করে জাস্ট বসাই দিবেন এক্স ওয়াই কোঅর্ডিনেটে, হয়ে যাবে তাহলে। ওকে স্যার। আর 2 নম্বর যেটা বলছে যে স্কেচ জেড টি ফর টি সমান সমান এ প্লাস বি, জেড টির আপনার ইটা দেওয়া আছে, প্রসেসটা দেওয়া আছে যে ওয়াই টিটাকে কি কি প্রসেসের পরে জেড টি বানানো হইতেছে, ঠিক আছে। এখানে দেখবেন যে কতগুলো ব্লক দেওয়া আছে। এই ব্লকগুলোর মধ্যে কিছু কিছুগুলো হলে কি ডিলে বা অ্যাডভান্স টাইম শিফটিং, আর কিছু কিছু হলে কি আপনার অ্যামপ্লিটিউড স্কেলিং। যেগুলোর মধ্যে ডিলে লেখা নাই ওগুলো হলে কি আপনার অ্যামপ্লিটিউড স্কেলিং, ঠিক আছে। জি স্যার। তার মানে এক্স এর আগে এই সংখ্যাটা বসবে আর কি। তো আপনারা এখন নর্মাল যেভাবে করেন, ফ্লো চার্ট যেভাবে করেন, ফ্লো চার্ট তো নিশ্চয়ই আপনারা করছেন সিএসসি 101 এ। নর্মাল যেভাবে ফ্লো চার্ট করেন ওরকম ফ্লো চার্টের লজিক মতো ইউজ করে জাস্ট এক্সপ্রেশনটা আগে বের করবেন যে জেড টি সমান সমান আসলে কি, বুঝতে জি পারছেন? স্যার। যেমন ওয়াই টির একটা ইকুয়েশন দেওয়া আছে, জেড টির একটা ইকুয়েশন বের হবে, তারপর ছবিটা আঁকবেন। এটাই অঙ্কটা, অনেক সহজ আসলে, দেখে অনেক কঠিন মনে হয়। স্যার, হ্যাঁ যদি আমার 0 বিন্দু থেকে যদি 1 এ যায় এইখানে 1 এ, তাহলে স্যার এটা তো ওভারল্যাপ, নো ওভারল্যাপ হবে না, ওভারল্যাপ হবে স্যার। এইটুকুই একটু কনফিউজ আছে। আবার একটু তাহলে বলুন স্যার তো, আমি বুঝিনি আপনার কথাটা। স্যার আপনি হ্যালো, স্যার উনি কথা বলতে বলতে মিউট করে ফেলছে। ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? আজ তো আনমিউট করতেছি তো। স্যার, হ্যাঁ বলেন। স্যার বলছে আমাদের ওইখানে যে স্কেচটা দিয়েছেন আপনি বিনম সেকেন্ড, হ্যাঁ সেখানে কি হয়েছে? এইখানে -1 থেকে 1 এ গেছে স্যার। এই জন্য কি আমাদেরকে এটা তো স্যার ওভারল্যাপ হিসেবে ধরলেই তো হবে, ওভারল্যাপ। আপনি কি 2 নম্বরে যে কনভলিউশনটা দেওয়া হয়েছে ওটার কথা বলতেছেন? জি স্যার। এখানে আপনার মানে অঙ্কটা করার দুইটা উপায় আছে, ঠিক আছে। আপনি যদি লাস্টের দুইটা ক্লাস করে থাকেন তাহলে আপনি জানেন যে অঙ্কটা করার আমাদের দুইটা উপায় আছে। একটা হলো গিয়ে যে আমরা ওভারল্যাপ কতটুকু এরিয়া করতেছে সেটা আমরা মানে জিওমেট্রিক ভাবে মেজার করি। যেমন ত্রিভুজের ক্ষেত্রে আমরা ওটার হাইট আর বেস দিয়ে ওটার ক্ষেত্রফলটা বের করি, ওভারল্যাপ কতটুকু এরিয়াতে করতেছে। এটা হলো গিয়ে একটা উপায়। আর একটা উপায় হলো গিয়ে আমরা করি হলো গিয়ে দুইটার যে ইকুয়েশন আমরা জানি, দুইটার ইকুয়েশন থেকে আমরা ইন্টিগ্রালটা বের করি আর কি। কনভলিউশন ইন্টিগ্রালটা বের করি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা করি, ইন্টিগ্রেশন করি।
ঠিক জি আছে? তো আপনাকে জি এখন যদি এই অঙ্কটা আমি আপনাকে এতটুকুই হিন্টস দিতে পারবো, আপনি যদি ওভারল্যাপ হিসাব করে করতে যান তাহলে এই অঙ্কটা করতে পারবেন না, ঝামেলা হবে, কারণ ওভারল্যাপ তো করে না, কারণ একটা তো মাইনাস এক্সিস এটা তো মাইনাস ওয়াই মাইনাস জি এক্সিস। স্যার ম্যাগনিটিউডটা মাইনাস আছে স্যার, তাহলে হ্যাঁ, গ্রাফিক্যাল করতে গেলে তো এটা একটার সাথে সম্ভব ওভারল্যাপই না, করছে না, তাহলে ওভারল্যাপই করবে না, তাহলে আপনার ফলাফল আসবে লাইক অল দ্য ওয়ে জিরো, তাই না? কিন্তু জি আমরা স্যার তো জানি যে এটা ট্রু না, কারণ আমরা জানি কি, আমরা জানি হলে কি আমরা এক্স টাউ গুণ করব ওয়াই টি মাইনাস টাউ এর সঙ্গে, তাই না? সো আমি যদি গুণ করি, আমি অবশ্যই ওই জায়গাতে আমার এক্স এর একটা ভ্যালু আছে, সাপোজ এক এক 0.5 আপনি যদি ধরেন, টি এর ভ্যালু 0.5 এ, আমি এখান থেকে দেখতে পারতেছি এখানে এক্স টি এর ভ্যালু হলে গিয়ে 1 আর ওয়াই টি এর ভ্যালু হলে গিয়ে -1, ঠিক আছে? এখন জি আমি এই দুটা যদি কনভলিউশন ইন্টিগ্রাল যদি বের করি, তাহলে আমি যেটা করব, দুইটার এক্স এক্স 0.5 এর ভ্যালু যত আর ওয়াই 0.5 এর ভ্যালু যত, এই দুটাকে আমি গুণ করব, তাই না? তো দুটাকে যদি গুণ করি আমার রেজাল্ট আসবে -1, জিরো না, ক্লিয়ারলি বুঝেই যেতেছে এটার রেজাল্ট আসবে -1, নট জিরো। জি স্যার তাহলে আপনি এখান থেকে মানে কমন সেন্স ইউজ করলে বুঝতে পারবেন যে এটা যদি আপনি গ্রাফিক্যাল মেথডে করেন, আপনি এটার ওভারল্যাপটা ক্যালকুলেশন করতে পারবেন না। এটার জন্য যেটা করতে হবে, আমাদেরকে কনভলিউশন ইন্টিগ্রাল বের করে করতে হবে। তো আপনারা যেটা করবেন যে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট লিমিট নেবেন। ওই যে একদম যদি প্রথম ক্লাসটা মনে করেন, একদম প্রথম ক্লাসে আমাদের দুইটা রেক্টেঙ্গল ছিল, একটা ছিল হলে কি ইউনিট আর একটা ছিল হলে কি 2 পর্যন্ত, ঠিক আছে? তখন আমরা কি করছিলাম, আমরা বিভিন্ন কন্ডিশন কল্পনা করছিলাম যে টি ইজ লেস দেন 0, তারপরে একটা কল্পনা করছিলাম যে টি ইজ গ্রেটার দেন 0 বাট লেস দেন 1, এরকম করে করে আমরা প্রত্যেকটা লিমিটের মধ্যে হিসাব করছিলাম। আপনারা যদি এই ভিডিওটা দেখেন, ওটার থেকে সহজেই বের করে নিতে পারবেন যে এই অঙ্কটা কিভাবে করতে হবে। একদম ওই অঙ্কটার মতনই, এই অঙ্কটা আর ওই অঙ্কটা একই অঙ্ক। স্যার 4 নাম্বারটার একটু হিন্ট লাগবে। 4 নম্বরটা তো আমি বললাম, আপনি কি মাত্র জয়েন করলেন? জি স্যার, আমি একটু আগে আসলে জয়েন করেছি। আচ্ছা, 4 নম্বরটা হলো কি, আপনাকে তিনটা যে সিগন্যাল দিছে ওয়াইটির মধ্যে, টোটাল এক্সটির 3 ধরনের এক্সপ্রেশন আছে, তো আপনাকে 3 ধরনের এক্সপ্রেশন ইন্ডিভিজুয়ালি বের করে একটা এক্স ওয়াই কোঅর্ডিনেটে ফার্স্টে প্লট করতে হবে। ওটা করার পরে আপনি ওয়াইটিটা পাবেন। তো ওয়াইটিটা পাওয়াটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এটার মধ্যে তেমন কোনো কাহিনী নেই। জেডটিটা যেটা করতে হবে আপনাকে, জেডটির জন্য ফার্স্টে আপনাকে এক্সপ্রেশনটা লিখতে হবে। ওয়াইটির যেমন একটা এক্সপ্রেশন লেখা আছে, ওয়াইটি সমান সমান এক্সটি প্লাস 0.5 এক্সটি মাইনাস টি/2, এরকম আপনার জেডটির জন্য একটা এরকম এক্সপ্রেশন লেখা লাগবে ওয়াইটির। মানে এক্সপ্রেশনটা আপনি কিভাবে বের করবেন, এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, প্রসেসের চার্ট গুলা, যে ওয়াইটি গুলা কি কি প্রসেস করার পরে আপনি জেডটি পাইতেছেন। তো এটার মধ্যে ডিলে কোথায় কোথায় আছে এটাও লেখা আছে, প্লাস অ্যামপ্লিটিউড স্কেলিং কোথায় কোথায় আছে এটাও লেখা আছে। তো এইখান থেকে আপনাকে যত জায়গাতে প্লাস আছে ততবার একটা নতুন করে টার্ম যুক্ত হবে, যতবার প্লাস আছে, ঠিক আছে? সো আপনাকে এরকম প্লাস করতে হবে। যেমন প্রথমটা দেখতেই পারতেছেন যে ওয়াইটি থেকে ও ফার্স্টে অ্যামপ্লিটিউড স্কেলিং হইতেছে, এক অ্যামপ্লিটিউড স্কেলিং হইতেছে, হয়ে প্লাস হচ্ছে। তার মানে জেডটির যে প্রথম টার্মটা হবে শুধু ওয়াইটি, তাই না? কারণ ওয়াইটিটা শুধু অ্যামপ্লিটিউড স্কেল হয়ে যোগ হয়ে যেতেছে। তারপরে কি হইতেছে, ওয়াইটিটা ডিলে হয়ে তারপর অ্যামপ্লিটিউড স্কেলিং হয়ে তারপরে যোগ হইতেছে। তারপরে কি হইতেছে, ওয়াইটি ডিলে যে পার্টটা হইতেছে ওইটাকে আবার ডিলে করা হইতেছে। তার মানে আগের ডিলের সঙ্গে এই ডিলেটা কি হবে আপনারা ভালো বুঝবেন। তারপরে এটাকে অ্যামপ্লিটিউড স্কেলিং করে যোগ করা হইতেছে। তাহলে এখান থেকে টোটাল 3টা টার্ম আসবে আপনার আর কি। এখন এই 3টা টার্ম বের করতে হবে যে কি কি টার্ম হবে সেটা। আশা করি পারবেন। অনেকটা মানে প্রথম ইকুয়েশনটার মতো নিয়ে আসবে দ্বিতীয় ইকুয়েশনটা, অনেকটা, পুরোপুরি না, অনেকটা। স্যার অ্যাসাইনমেন্টে করতে গিয়ে এমন একটা প্রবলেম হচ্ছে স্যার, মানে স্যার আমরা হয়তো বা ওই পর্যন্ত যাচ্ছি কিন্তু শিওর হইতে পারতেছি না যে আসলে আমাদেরটা ঠিক হচ্ছে না ভুল হ্যাঁ, হচ্ছে। এটা তো শিওর তো হওয়া যাবে না, এটাই তো পরীক্ষা। পরীক্ষাতে তো আর আপনি শিওর হইতে পারবেন না কখন। আপনি ফিজিক্যালি পরীক্ষা দিলেও কি শিওর হইতে পারতেন? স্যার কিন্তু একটা শিওর হতে পারবেন না, কিন্তু কনফিডেন্ট থাকতে হবে, যেহেতু আপনার কাছে অনেক রিসোর্স আছে। পরীক্ষার সময় তো এত রিসোর্স থাকে না, কিন্তু আপনার কাছে তো এখন অনেক রিসোর্স আছে। এই রিসোর্সের মধ্যে যতটুকু পারা যায় শিওর হইতে, অতটুকু শিওর হইতে হবে আর কি। কিন্তু আমার মনে হয় যে অঙ্কগুলো এমন কোনো কঠিন অঙ্ক নাই এখানে যেটা আসলে মানে আমি বলবো যে কারো মেথড জানা থাকলে ভুল হওয়ার খুব বেশি একটা চান্স আছে। স্যার আপনাদের কাছে যেটা কঠিন লাগে না আমাদের কাছে সেটা পাহাড় সমান লাগে স্যার। স্যার আসলে এই সম্পর্কে তো কি বলবো স্যার, কিছু মানে মাঝে মাঝে মনে হয় কি স্যার কিছুই পাই না স্যার। এটা তো ভালো, এই ফিলিংটা খুবই ভালো একটা ফিলিং যে কিছুই পারি না। যারা জানে যে কিছুই পারে না ওদের কিছু পারার চান্স আছে, কিন্তু যারা মানে বেশি কনফিডেন্ট থাকে ওরা তো আর
শিখতে পারবে না, তাই না? তবে আপনাদের যদি মানে কোনো কোশ্চেন থাকে, যেমন মনে করেন আপনার অ্যাসাইনমেন্টের কোনো অঙ্ক করতে পারেন নাই, তো পরে যদি জিজ্ঞেস করেন, মানে মার্ক দিয়ে দেওয়ার পরে যদি জিজ্ঞেস করেন যে এই অঙ্কটা আমি করতে পারিনি, এটা কিভাবে করতে হয়, তখন আমি আপনাকে অঙ্কটা করে পাঠিয়ে দিব, সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ ঠিক আছে? স্যার কারণ হ্যাঁ বলেন। 5 নম্বরে যে ফাংশনটা দেয়া আছে স্যার, এটা স্যার লিনিয়ারিটি চেক করতে একটু ঝামেলা। মানে স্যার 5 নম্বরে যে ফাংশনটা দেওয়া হয়েছে yt সমান সমান tx at প্লাস sin t। এখন স্যার ওই যে মানে xt সমান সমান তো ওই যে ax1t প্লাস bx2t ধরতে হয়, কিন্তু স্যার এখানে xt এর মধ্যে যে মানে একটা a গুণ আছে স্যার, এটার ক্ষেত্রে কিভাবে ধরতে হবে এটা তো থাকবেই আপনার, এটা তো এটা ফাংশনের মধ্যে বিল্ট ইন আছেই, এটা তো থাকবেই আপনার। আচ্ছা, তাহলে ওই যে মানে ax1t প্লাস ax2 মানে bx2t এটা ধরলে হ্যাঁ, স্যার তখন এটা কই যাবে? এটা ওখানেই থাকবে, যখন ওখান ওইটার থেকে আপনি, মানটা কারণ বসাবো। আপনি যেই মুহূর্তে tx at প্লাস sin t, মানে আমি একটু এখানে লিখে দেখি আর আমার এটা জন্য আমরা বুঝে। sin xt হবে না স্যার, নাকি sin t হবে শেষের টার্মটা? sin t sin t হবে, sin t হবে, xt হবে না। tx at প্লাস আপনার আছে হলো গিয়ে sin t, তাই না? তাহলে আপনাকে এখান থেকে কি আনতে হবে? আপনি যদি মানে x1 টা যদি ধরেন যে, সরি, আপনাকে x1t ax1t একটা ধরবো আমরা, আর একটা ধরবো হলো গিয়ে bx2t, তাই না? এটা সমান সমান আমরা ধরবো হলো গিয়ে x1t। এটি তো সিস্টেম আমাদের। তো এখানে যদি আপনার x এর এখানে যদি a থাকে, তাহলে এখানে সবগুলোতে টাইমের স্কেলে a চলে আসবে। a যদি চলে আসে, তাহলে আপনার এখানে যেটা হবে যে t টাইমস a x1 at প্লাস t b x2 at। আমার যতদূর ধারণা এটাই আসার কথা, তবে এটা আমি আরেকটু শিওর হয়ে আপনাদেরকে আমি বলবো। আমি যতদূর জানি অঙ্কটা কিভাবেই করতে হবে। আর প্লাস সাইন টি যেটা আছে, সাইন টির মতনই থাকবে, সাইন টির কোনো চেঞ্জ হবে না, কারণ সাইন টি তো আপনার ইসের মধ্যে পড়ে নাই, এক্স এর মধ্যে পড়ে নাই, তো এটা এক্স এর চেঞ্জ হবে না এক্স এর সাথে। এখন এখান থেকে আমাদেরকে দেখতে হবে আমরা কি এখান থেকে y1t a y1t প্লাস b y2t আনতে পারি নাকি, আনা কি যাবে? সাইন এর ফাংশন তো কোনোভাবেই স্যার লিনিয়ার হবে না। না, সেটা তো আপনি এটা ভালো কথা বলছেন, এটা কখনোই হবে না। প্লাস এখানে যদি করেন তাহলে ঝামেলাটা কি দেখবেন, আপনি যদি a y1t b y2t যদি পেতে চান, তাহলে আপনার সাইনের আগেও একটা a থাকতে হবে, আবার সাইনের আগেও একটা b থাকতে হবে, তাই না? জি স্যার। এটা তো হওয়া সম্ভব না, মানে দুইটা সাইনের টার্ম থাকতে হবে, এখান থেকে তো আর এটা আসা সম্ভব না। স্যার এখানে যদি এ বি না ধরে আমি সিম্পল ভাবে y1 y2 ধরে করি, কোনো সমস্যা হবে স্যার? কারণ তো এইখানে তো ওইখানে যে মানগুলো আছে এইভাবে করলে তো সেই মানগুলোই আসছে। আমি আপনার কথাটা বুঝিনি, আবার একটু বলবেন? স্যার আপনি যে এরকম x1 এর আগে হলো এ ধরছেন এবং x2 এর আগে বি ধরছেন, আমি যদি এইগুলো পার্ট আলাদা আলাদা করি, x1 আলাদা করলাম x2 আলাদা করলাম, পরে যে যোগ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করলাম। ওটাও হবে, আপনি যেটা বলছেন ওটাতেও হবে। ইনফ্যাক্ট আপনি যদি ay1 আর by2 যদি আগে বের করে নিতে চান, আগে বের করে আপনি যদি উল্টা ভাবে করতে চান, মানে উল্টা ভাবে আপনি কি ax1 আর bx2 তে আসতে পারেন নাকি, ওটাও হবে, কোনো সমস্যা নেই। লিনিয়ার গোজ বোথ ওয়ে, মানে আপনি যদি এভাবেও করেন, মানে আপনি মনে করেন v ইকুয়ালস টু ir, ঠিক আছে? আপনি যদি v ইকুয়ালস টু ir না ধরে আপনি যদি মনে করেন i সমান সমান v বাই r ধরে যদি ইকুয়েশনটা করেন, দুইভাবেই কিন্তু ইকুয়েশনটা লিনিয়ার আসবে, তাই না? মানে এমনিও স্যার কিন্তু ইকুয়েশনটা লিনিয়ার, এমনিও ইকুয়েশনটা লিনিয়ার। সো আপনি চাইলে ঘুরে ফিরে করতে পারেন, কিছু যায় আসে না। আচ্ছা স্যার, তাহলে এই মানে এই ফাংশনটার জন্য যখন আমি কজাল চেক করতে যাব, তখন হ্যাঁ স্যার টি এর মানটা যখন আমি 0 বসাবো, তখন হ্যাঁ, তো স্যার মানে টি এর মানটা 0 বসালে স্যার পুরো ফাংশনটাই 0 চলে আসে। চলেন চেক করি। টি এর মান যদি আপনি 0 বসান, টি এর মান 0 বসাইলে আপনার প্রথমটা আসে হলে গিয়ে টি এক্স 0, তাই না? আচ্ছা, এই জিনিসটা আমি বলে দিলে আপনাদেরকে কজাল নন কজাল চেক করার সময় 3 ওটা বলে মানে দেওয়া হবে। টি যেটা আছে tx at এর জায়গায় কি 0 বসাবো? আমি চিন্তা করতেছি যে এটাকে আপনাদেরকে বোঝানোটা ঠিক হবে নাকি, কারণ এটা বুঝাইলে তো আপনাদেরকে অঙ্কটা বলেই দেওয়া হবে। কয়জন আছে এখানে? 20 জন আছে। আচ্ছা, 20 জনের জন্য তাহলে
আমি বলতেছি কি যে হচ্ছে যদি আমি টি এর মানটা 0 বসাই তাহলে প্রথম ফাংশনের সাথে টি গুণাকার আছে এটাও 0 হয়ে যাচ্ছে, পরে sin 0 এর মান তো 0, তাহলে স্যার জিরো, আমি কিন্তু এটা তো x জিরো এর হচ্ছে না। ফাংশন আপনি পাচ্ছি। একটা জিনিস চিন্তা করেন, এটা তো জিরো হচ্ছে না, এটা কি হচ্ছে, টি এক্স জিরো হচ্ছে, তাই না? টি এক্স জিরো কথাটার অর্থ কি? জিরো স্যার। টাইমে ফাংশনটার ভ্যালু। আপনি মনে হয় গুলাই ফেলতেছেন, মানে এই জিনিসটা হলে কি ফাংশনটার ভ্যালু, এটা মিন করে না যে এই জিনিসটার মান জিরো। এই জিনিসটার মান জিরো হইতেও পারে, নাও হইতে পারে। মানে এখানে আমি বলছি যে x এর x আগে যে আপনি টিটা লিখছেন স্যার, এই টি এর ভ্যালুটাকে আমি 0 বসাবো না যখন আমি মানে টি ইকুয়াল টু 0 এর জন্য চেক করব? ও আচ্ছা, সরি, এটার আগে তো টি আছে, আমি খেয়ালই করিনি। স্যার আমি হ্যাঁ, এটা তাহলে বলছি, তাহলে তো তাহলে এটা জিরো ফাংশন হয়ে যাবে। 0 হ্যাঁ, হয়ে যাচ্ছে, তাহলে এটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে, কোনো মান পাচ্ছেন না এখানে। তাহলে এটা অরিজিন থেকে শুরু হয়েছে, মানে এই গ্রাফটা দেখতে এরকম, এটা অরিজিন থেকে শুরু হয়েছে। মানে যখন এক্স এর মান জিরো তখন ভ্যালু জিরো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনার মানে মেইন ইন্টারেস্টিং পার্টটা হবে যখন আপনি ওয়ান এর জন্য হিসাব করবেন বা মাইনাস ওয়ান এর জন্য যখন হিসাব করবেন, তখন হলে কি এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাবে। সো ওই জিনিসটা আপনারা একটু কেয়ারফুলি করেন। এখানে আমি টিএস এ খেয়াল করিনি, আপনি ঠিক বলছেন, এখানে টোটালটা জিরো আসবে, জিরোতে মানে অরিজিন থেকে শুরু হবে আর কি। সব ফাংশন অরিজিন থেকে শুরু হয় না, এটা অরিজিন থেকে শুরু হবে। স্যার 1 এর জন্য করলে তো স্যার মানে নরমালি আসে, মানে অ্যাবনরমাল তো কিছু আসতেছে না স্যার, আপনি যেভাবে বললেন ইন্টারেস্টিং কিছু হবে। তাই কারণ স্যার মানে তখন হচ্ছে যে মানে জিরো ধরে করলে তো আপনার কজাল আসবে, তাই না? যে আপনি মানে এক্স এর ভ্যালু জিরোতে, ওয়াই এর ভ্যালু জিরোতে। কিন্তু আপনি যখন ওয়ান এর জন্য করবেন তখন কি জিনিসটা এরকম হবে? ওখানে নন কজাল নন আসবে। কসাল হবে। না না, নন কজাল হবে, নন কজাল হবে, কিন্তু আপনার এ এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। এ এর ভ্যালু যদি পজিটিভ হয় তখন একটা আসবে, আর এর ভ্যালু যদি নেগেটিভ হয় তখন কিন্তু আরেকটা আসবে। আপনাকে কেউ কি বলে দিচ্ছে যে এর ভ্যালু পজিটিভ হবে? তাহলে স্যার এ এর ভ্যালু তো স্যার আমার আইডি না স্যার, মানে আইডির লাস্ট ডিজিটটা স্যার না। হ্যাঁ, আপনার আইডির প্লাস এটা। সো আপনারা এই জিনিসটা ওটার উপর করে করবেন যে এর ভ্যালু যেহেতু আমার আইডি আইডি নাম্বার হলে তো স্যার পজিটিভ স্যার ভ্যালুই হয়। পজিটিভ স্যার হলে এখন নন স্যার কজাল হবে। আমি এটা জাস্ট ইন জেনারেল, মানে অঙ্কটা যেভাবে দেওয়া থাকে পরীক্ষাতে আপনার দেওয়া থাকে হলে গিয়ে, এখানে তো আপনাদের স্যার অ্যাসাইনমেন্টে আপনি এর চুরির জন্যই ভ্যালুটা করে করছি। 9 ধরে করেন স্যার, আমাদের কারোর আইডি 9 নাই স্যার, আমাদের 8 পর্যন্ত আছে। তো স্যার আপনি সর্বোচ্চ স্যার আপনি 9 ধরে করে দেন, আমরা তাহলে বুঝতে পারবো। টিএক্স 90 হবে, তাহলে নন কজাল হবে। কিন্তু পরীক্ষাতে যখন এরকম টিএক্স 80 থাকে তখন আপনাকে পরীক্ষার সময় লিখে দিতে হবে যে এর ভ্যালুটা আমরা ধরে নিব যে এর ভ্যালুটা ইজ গ্রেটার দেন 1। যদি এই কন্ডিশনটা ফুলফিল করে তখন আমরা এই জিনিসটার জন্য বলবো নন কজাল। আর যখন এর ভ্যালুটা লেস দেন 1 থাকবে তখন আমরা এটাকে বলবো হলে গিয়ে কজাল। ঠিক আছে, আপনাদের অ্যাসাইনমেন্টের কথা বলতেছি না, আমি পরীক্ষার কথা বলতেছি। সরি, আমি কনফিউজ করে ফেলছি আপনাদেরকে, মানে আপনাদের জন্য এর ভ্যালুটা পজিটিভ সবসময়। ঠিক আছে, কিন্তু পরীক্ষাতে অঙ্কটা এইভাবে থাকে না। পরীক্ষাতে অঙ্কটা থাকে হলে ওয়াইটি সমান সমান টি এক্স ছোট হাতের এটি। ঠিক আছে, ছোট হাতের এটি। তখন আমাদেরকে মানে আর্গুমেন্টটা লিখতে হয় এইভাবে যে assuming a is greater than 0, the function is non causal. স্যার এই আপনাদের জন্য নন ম্যাথটাতে causal হবে। y কে একবার 0 দিয়ে করার পর যখন y কে আবার y 1 দিয়ে করব তখন স্যার টি যতগুলি টি আছে সবগুলিতে 1 বসাবো না? সবগুলো টিতে 1 বসাবেন। মানে ওই ব্র্যাকেটের বাইরে ফার্স্টে যে টি আছে ওইটাতে 1 বসাবো, ব্র্যাকেটের মধ্যে তো বসাবোই। হ্যাঁ, মানে যত জায়গায় মানে জেনারেলি কনভেনশনটা হলে কি আপনারা যদি অঙ্কগুলো যদি ভেরিয়েন্ট, টাইম ইনভেরিয়েন্ট যদি দেখেন, আপনি দেখবেন যে y এর ভ্যালুটা যখন আপনার এখানে আমি চেঞ্জ করি, y এর ভিতরে যখন কোনো ভ্যালু চেঞ্জ করি, থ্রু আউট দ্য ফাংশন যত জায়গাতে টি আছে সব জায়গাতেই কিন্তু টি ইকুয়ালস টু আমাকে 1 বসাইতে হবে, যত জায়গাতে টি আছে। কিন্তু আপনার যদি মানে এক্স টি যদি থাকে, এখানে যদি আপনাকে আমি বলি যে না, এখানে আমি টি এর জায়গায় ধরবো হলে গিয়ে টি ইকুয়ালস টু টি মাইনাস 1, তাহলে শুধুমাত্র যেই সব জায়গাতে এক্স টি আছে ওই সব জায়গাতে আপনার টি এর জায়গায় বসবে টি মাইনাস 1। কিন্তু ওয়াইটি তে আপনি যদি টি এর ভ্যালু 1 বসান তাহলে ফাংশনটা যত জায়গাতে টি আছে সব জায়গাতে আপনার টি এর ভ্যালু 1 বসাইতে হবে। আর স্যার আপনি যখন ক্লাসে লিনিয়ারিটি নন লিনিয়ারিটি চেক করাইছিলেন তখন আমরা দেখেছিলাম যে একটা ফাংশনকে আমরা প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে a আর b তে ডিভাইড করি, ax1 b প্লাস bx2,
তো এইখানে অ্যাসাইনমেন্টের ম্যাথে আমাদের দুটো এক্সট্রা টার্ম আছে, লাইক একটা এক্সট্রা টার্মের সাথে প্লাস দিয়ে আরেকটা আছে, তাহলে কি এখানে হ্যাঁ। আমরা চারটা নিব? চারটা, মানে চারটা নেবেন না আপনি, xt সমান সমান ax1t প্লাস bx2t ধরবেন, এবং হ্যাঁ। যত জায়গাতে xt আছে সব xt তে আপনি a আর b দুইটা টার্ম লিখবেন, তাহলে মানে ফার্স্ট লিখলাম ax1 প্লাস bx2, তারপর আবার প্লাস দিয়ে পরেরটায় আবার ax1 প্লাস bx2 ধরবো। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি স্যার এটা মানে থার্ড নাম্বার লাইনে এটা কি গুণ করা গেলে গুণ করব, নাকি একবারে চেক করব যে প্রথমটার সাথে মেলে কিনা? না, মানে আপনার আলটিমেট গোলটা কি? আপনার আলটিমেট গোলটা হলো কি আপনি yt সমান সমান ay1t প্লাস by2t দেখাইতে পারবেন, তাই না? তো জি আপনার স্যার। আপনার গোলটা থাকবে যে আপনি এমন ভাবে ax1t গুলাকে একসাথে করে ফেলবেন এবং bx2t গুলাকে একসাথে করে ফেলবেন যেন আপনি আলটিমেটলি এই দুইটা টার্মে আসতে পারেন। আচ্ছা, মানে আমাদের উদ্দেশ্য হলো কি a x1 টা এক সাইডে থাকবে আর bx2 টা একসাথে থাকবে, মানে তখনই আমার জি। সবচেয়ে ভালো চান্স থাকবে যে আমি এইটাকে y1 আর y2 আকারে দেখাতে পারবো। আমি যদি একসাথে না করতে পারি, যেমন এই সাইনের অঙ্কটার ক্ষেত্রে যেমন দেখা গেল যে শুধু সাইন টি আসতেছে, এটার আগে কোনো এও নাই বিও নাই, সো এইটার থেকে কিছুতেই আপনার এ বি এ y1t আর বি y2t তে আসা যাবে না, কিছুতেই আসা যাবে না, বুঝতে পারছেন? সো আপনি জাস্ট গ্রুপিং করার চেষ্টা করবেন যে এক টাইপের গুলাকে এক গ্রুপে রাখবো, আরেক টাইপের গুলাকে আরেক গ্রুপে রাখবো। তবে মানে রুল অফ থাম্ব আমাদের কি? আমাদের রুল অফ থাম্ব হলে গিয়ে জেনারেলি আমাদের যদি স্কোয়ার থাকে বা রুট ওভার যদি থাকে বা ই টু দি পাওয়ার যদি থাকে বা যদি আপনার মনে করেন সাইন থাকে, সেই সব ক্ষেত্রে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে জানি যে এই ইকুয়েশন গুলা লিনিয়ার হবে না। ঠিক আছে, আপনারা যদি আর হচ্ছে স্যার ওই ফার্স্টে যেমন এক্সপোনেনশিয়াল দিয়ে যখন ম্যাথটা করি তখন আমরা এক্সপোনেনশিয়ালটা কমন নিয়ে নিয়েছিলাম, মানে কনস্ট্যান্টের জন্য ওটা বাইরে রেখে দিয়েছিলাম। আচ্ছা, এখানে আমাদের আছে হচ্ছে যে এ আর বি, মানে এখানে আমাদের নাম্বার বসবে, তো নাম্বার গুলো কি কনস্ট্যান্ট হিসেবে বাইরে রাখবো নাকি আপনি যেমন রাখতে আছে পারেন, অমনি করে যাবো? কোনো সমস্যা নেই। আপনার যদি বাইরে রাখলে ওয়াই পর্যন্ত আসতে যদি সুবিধা হয় আপনি বাইরে রাখতে পারেন, কিছু যায় আসে না। কিন্তু আমার মনে হয় আপনি যদি বাইরে রাখেন তাহলে ওয়াই পর্যন্ত আসতে আপনার অসুবিধা হবে। আচ্ছা, তো যেভাবে মানে আছে আসছে না, সেভাবে। ওই পর্যন্ত আসছে না কিছু। ওয়াই আমি জি তো স্যার। আপনাকে বলেই দিলাম যে আর রুল অফ থাম্ব হলে কি আমাদের exponential স্কোয়ার যদি আসবেই থাকে, না রুট কখনো। যদি থাকে, ই টু দি পাওয়ার থাকলে এটা আসবে না। মানে আপনি যখন একটা অঙ্ক করতে যাবেন আপনার একটা প্রিজাম্পশন থাকবেই যে এই টার্মগুলো যদি আমার ফাংশনের মধ্যে থাকে আমি এক্সপেক্টই করে নিব যে এটা লিনিয়ার হবে না, ওটা ধরেই আমাকে নন কাজটা করতে লিনিয়ার হবে। নন লিনিয়ার হতে হবে, মানে পরীক্ষার সময় অঙ্ক সলভ করার সহজ উপায় এটাই যে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি যে এটা লিনিয়ার আসবে না। স্যার যেগুলা ধরেন আমি শিওর যে লিনিয়ার আসবে না, ওগুলা কি স্যার আমি সরাসরি নন লিনিয়ার লিখে দিতে পারবো না? তাহলে কেমনে হবে বলেন? তা আমি কি বুঝবো আপনি কপি করে করছেন না কি করছেন? আপনাকে তো প্রসেসটা দেখানো লাগবে যে আপনি ডিউ প্রসেসে করছেন। আর এটা তো আমি আপনাকে শর্টকাট চিট কোড বলতেছি আর কি। আপনি তো পরীক্ষার সময় লিখে দিতে পারবেন না যে আমি আমার অভিজ্ঞতা থেকে মানে জানি। স্যার মানে ক্যালকুলেশন মানে ডিটেইলস না দেখে মানে লিখে দিলাম যে এটা আমরা না, শুধু আপনাকে ডিটেইলস ওই দেখাতে হবে, আপনাকে একদম মানে লাস্ট এক্সট্রিম গ্রুপ ভ্যালু পর্যন্ত বসলেই দেখাতে তো হবে। বুঝতে পারি যে স্যার এটা আর হচ্ছে মানে লিনিয়ার হচ্ছে না, হ্যাঁ, তাহলে ওখানে এক্স্যাক্টলি। লিখে দিয়ে যদি আমরা বলি যে এটা নন লিনিয়ার। হ্যাঁ, আপনি যদি গ্রুপিংটা না করতে পারেন তখনই লিখে দিবেন যে এটা নন লিনিয়ার, কারণ আমি গ্রুপিংটা করতে পারতেছি না। মানে আমি এ ওয়াই মানে জাস্ট আপনি যেই পর্যন্ত যে আর আলাদা করতে পারবেন না, আপনি জাস্ট সিম্পলি এই টার্মটা লিখে দিলেই হবে যে এ ওয়াই ওয়ান টি প্লাস বি ওয়াই টু টির সমান আমি আনতে পারতেছি না, কিছুতেই পারতেছি না, তখনই আপনি লিখতে পারবেন যে সিগন্যাল ইজ সিস্টেম ইজ নন লিনিয়ার। ওকে স্যার। আচ্ছা স্যার আর এই স্যার ডি বাই ডিএক্স টা কিভাবে করব? সেম ভাবেই করবেন। ডি বাই ডিএক্স টা স্যার সমস্যা। স্যার ডি বাই কেন? ডিএক্স এর তো স্যার কজাল নন কজালে স্যার মানে কজালও আসে আবার নন কজালও আসে, যদি দুইটা পয়েন্টের জন্য চিন্তা করি। কিভাবে? মানে স্যার মানে ডি বাই ডিএক্স টা স্যার অ্যাকচুয়ালি মানে একটা স্লোপ নির্দেশ করে না, মানে একটা ফাংশনের। হুম স্যার আমি যদি এখানে একটা স্ট্রেট লাইন চিন্তা করি, তো স্ট্রেট লাইনের স্লোপ আমি তো একটা নির্দিষ্ট ফিক্স পয়েন্টের জন্য পাবো। তো ওখানে যদি হুম ফিক্স পয়েন্ট হিসেবে চিন্তা করি তাহলে হচ্ছে মানে স্যার আমি নেসো একাডেমির ভিডিওটাতে এটা করা আছে স্যার, ওইখানে দেখলাম মানে ওরা যেভাবে করছে স্যার মানে তিনটা পয়েন্ট গ্যাদার করছে, মানে আলাদা আলাদা করে দুইটা পয়েন্টের জন্য মানে ফিউচার পাস্টের ব্যাপার করছে, আবার পরে আলাদাভাবে দুইটা পয়েন্টের জন্য করছে। তো প্রথম দুইটা পয়েন্টের জন্য হচ্ছে ওরা কজাল পায়, পরেরটার জন্য নন কজাল পায়। তো পরে ওটা বলে দিয়েছে যে হচ্ছে এটা মানে মানে এক্সাক্ট ভ্যালুটা অ্যাকচুয়ালি পাওয়া যায় না। তো পরে বললো যে যেহেতু আমরা নন কজালের কোন এক্সাম্পল মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স দেখতে পাই না, সো এটা সিস্টেমটাকে আমরা কজাল বলে কনসিডার করব।
আমার কাছে যেটা দেখে মনে হয় যে এটা কজাল কনসিডার করা যায়, না আমার আমার ধারণা যেটা এটাকে কজাল হিসেবে কনসিডার করা যায়। যেহেতু আপনি ওয়াইটি বলতেছেন, মানে ওয়াইটি মনে করেন কি, ওয়াইটি হলে কি কোন একটা আউটপুট, ঠিক আছে, কোন একটা সিস্টেমের আউটপুট। মনে করেন আপনি একটা বানাইছেন, আপনি একটা ওহম মিটার বানাইছেন, ঠিক আছে। ওহম মিটার বেসিক্যালি আপনার কি মেজার করে? আপনারা জানেন ওহম মিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল কি? মানে ওহম মিটার কিভাবে কাজ করে? কাজ করে না স্যার, এটা জানি না। আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে, আপনারা জানেন না ওহম মিটার কিভাবে কাজ করবে? তো রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে স্যার। হ্যাঁ, কিন্তু মানে কিভাবে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে? মানে আপনাকে আমি নাম্বার অফ কম্পোনেন্টস দিলাম, আপনাকে আমি বললাম যে একটা ওহম মিটার বানায় দেন, কিভাবে সেটা স্যার, বানাবে? আচ্ছা, আপনাদের জাস্ট এতটুকুই জানা লাগবে যে ওহম মিটারের ভিতরে আপনার একটা অ্যামিটার থাকে, বেসিক্যালি একটা অ্যামিটার থাকে, ঠিক আছে। এই জন্য আপনারা ওহম মিটারকে সবসময় দেখবেন যে ওহম মিটারের যত ম্যানুয়াল টেনুয়াল আছে ওগুলাতে বলে যে ওহম মিটার কখনো লাইভ সার্কিটে কানেক্ট না করতে বলে। মানে সার্কিটের মধ্যে ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স অন থাকা অবস্থায় আপনার কখনো ওহম মিটার কানেক্ট করতে মানা করে। আপনারা কি করছেন কখনো লাইভে এই কাজটা? লাইভ সার্কিটে ওহম মিটার কানেক্ট করছেন? কারণ ওহম মিটার কিন্তু প্যারালালে কানেক্ট করি আমরা, তাই না? সো ভিতরে যে অ্যামিটারটা থাকে ওই অ্যামিটারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, বা ক্যালিব্রেশন নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। যাই হোক, তো ওহম মিটারের ভিতরে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হলো গিয়ে অ্যামিটার, এটা হলো কারেন্ট মাপে, আর একটা হলো গিয়ে থাকে নির্দিষ্ট একটা জানা ভোল্টেজ সোর্স থাকে, খুবই কম ভ্যালুর একটা ভোল্টেজ সোর্স থাকে, ব্যাটারি আর কি। সো যেহেতু আপনি ভোল্টেজটা জানেন আর কারেন্টটা যেহেতু মেজার করতেছেন, সো ওইখান থেকে আপনি সবসময় একটা ভাগ করে ওখান থেকে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে পারবেন। বুঝতে পারছেন আমার কথাটা? ওহম মিটারের ভিতর বেসিক্যালি এই দুইটা জিনিসই থাকে, মানে ওহম মিটার বেসিক্যালি একটা অ্যামিটার আর একটা জানা ভোল্টেজ সোর্সের কম্বিনেশন। সো ওহম মিটারটা কি করতেছে আপনি চিন্তা করেন, প্রতিটা মুহূর্তে আপনার যে আইভি কার্ভটা আছে, এই আইভি কার্ভটার স্লোপ যেটা, এই স্লোপটা মেজার করতেছে ওহম মিটারটা, তাই না? স্লোপটাই তো হলে কি আপনার আর আর সমান সমানই তো আপনার মনে করেন ভি সমান সমান আই আর যদি হয়, তাহলে এখানে হলে কি আপনার ডেল্টা ভি বাই ডেল্টা আই, এটাই তো আপনার রেজিস্ট্যান্স, তাই না? যদি আপনারা এইভাবে চিন্তা করেন, সো এটা হলো গিয়ে আপনার কনস্ট্যান্টলি আইভি কার্ভের স্লোপ মেজার করতেছে ওহম মিটারটা। এখন আমি বললাম যে ওহম মিটারটা আপনার একটা সিস্টেম, যেটার আউটপুট হলো গিয়ে ওয়াইটি। তাহলে ওয়াইটির এক্সপ্রেশনটা আপনি কিভাবে লিখবেন? আপনি ওয়াইটির এক্সপ্রেশনটা লিখবেন যেই ইনপুটটা আপনি দিতেছেন ওই ইনপুটটার স্লোপ হলে গিয়ে মেজার করতেছে, আউটপুটটা হলে গিয়ে একটা ইনপুটের কোন একটা ইনপুটের স্লোপ, ঠিক আছে, স্লোপটাই হলে গিয়ে এটার আউটপুট। আমার কথাটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার এটা? না স্যার। মানে আপনার যদি একটা ওহম মিটারের আউটপুট যদি আমরা কল্পনা করি, ওহম মিটার আপনাকে কি আউটপুট দিতেছে বলেন তো? রেজিস্ট্যান্স। একটা রেজিস্ট্যান্স দিতেছে, তাই না? এখন আমরা বললাম যে এই রেজিস্ট্যান্সটা হলো গিয়ে আপনার কোনো কিছুর একটা স্লোপ, কোনো কিছুর একটা স্লোপ আপনি মেজার করতেছেন, এই স্লোপটা মেজার করতেছেন, এটার ফলাফলটাই আসতেছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। তার মানে কি, এটা ইনপুটটা হলে গিয়ে যদি রেজিস্ট্যান্সকে যদি আমরা আউটপুটটাকে যদি রেজিস্ট্যান্সটাকে আউটপুটটাকে যদি আমরা ওয়াইটি ধরি, তাহলে এটা কোনো কিছুর একটা স্লোপ, মনে করেন কোনো কিছুর একটা স্লোপ, টাইমের রেসপেক্টে কোনো কিছুর একটা স্লোপ, এই আউটপুটটা হলো গিয়ে কোনো কিছুর একটা স্লোপ, ঠিক আছে। এখন মনে করেন আপনি যেই মুহূর্তে রেজিস্ট্যান্সটা মাপবেন, রেজিস্ট্যান্সটা যদি আপনি মাপেন, তো জেনারেলি স্লোপ বলতে কি বোঝায়, যে মনে করেন এখনকার যে ভ্যালুটা এটার সঙ্গে আপনি পাস্টের ভ্যালুটা কম্পেয়ার করবেন, মানে বিয়োগ করবেন, বিয়োগ করে তারপরে আপনি ওইটাকে অন্য কিছু দিয়ে একটা ভাগ করবেন, তখনই তো আমি স্লোপটা পাবো, তাই না? মানে এখানে যদি আমি বলি যে এই পয়েন্টটার রেজিস্ট্যান্স কত, আমি আপনাকে বললাম যে এই পার্টিকুলার পয়েন্টটার রেজিস্ট্যান্স কত, তাহলে আপনার এটার জন্য যেটা জানা লাগবে যে এই পয়েন্টের ভোল্টেজটা জানা লাগবে এবং এর আগের একটা পয়েন্টের ভোল্টেজ জানা লাগবে, তাই না? এই দুটো ভোল্টেজকে বিয়োগ করলেই তো আপনি ডেল্টা ভি পাবেন। ইয়েস স্যার। বা মনে করেন এই পয়েন্টের কারেন্ট জানা লাগবে আর এর আগের পয়েন্টের একটা কারেন্ট জানা লাগবে, তারপরে এই দুইটাকে দুইটা বিয়োগ minus করে করলে আপনি করে ডেল্টা ডেল্টা পাওয়া আই যাবে। পাবেন, তাই না? যে কোনো একটা আপনি বের করবেন, আর আরেকটা হলে কি মানে আইদার আই বা ভি আপনি এভাবে বের করবেন, আর আরেকটা হলে কি আপনার কনস্ট্যান্ট থাকবে। যেমন আপনার যখন আমরা রিয়েল লাইফে আমরা যখন ওহম মিটার ইউজ করি, সেটার ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট কি থাকে? ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে, কারণ আমি তো বলেই দিলাম যে আমরা একটা নির্দিষ্ট জানা ভ্যালুর একটা ব্যাটারি ইউজ করি, যেটার ভোল্টেজটা আমাদের জানা থাকে, আর আইটার হলে কি আমরা মেজার করি, কনস্ট্যান্ট মেজার করি। এখন আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন যে আমরা যখন স্লোপটা মেজার করি, তাহলে আমাদের স্লোপটা মেজার করার জন্য কোন কোন সময়ের ভ্যালুর প্রয়োজন হতেছে বলেন তো? এখনকার ভ্যালু লাগতেছে, এই মুহূর্তের ভ্যালু লাগতেছে, আর স্লোপটা জানার আর জন্য কিছুক্ষণ আগের
কিছুক্ষণ আগেরটা জানা লাগতেছে। তো আমরা যদি লজিক্যালি জিনিসটাকে অ্যাপ্রোচ করি, তাইলে কি এটা কজাল হইতেছে নাকি নন কজাল হইতেছে? স্যার কজাল। কজাল, কারণ এটার জন্য আমার এই Causal মুহূর্তের ভ্যালু লাগবে, প্রেজেন্টের ভ্যালু লাগবে এবং পাস্টের ভ্যালু লাগবে, তাই না? ফিউচারের কোনো ভ্যালুর দরকার নেই। ফিউচারের কোনো ভ্যালু, ফিউচার ভ্যালু আপনি পাবেন কোথা থেকে? কারণ আপনি ফিউচারে কত কারেন্ট আসবে এটা আমার তো জানার কোনো উপায় নেই। এই জন্য তো উপায় স্যার আছে, এটা কজ। উপায় আছে, কারণ আপনার যদি রেজিস্ট্যান্স যেহেতু লিনিয়ার, আমরা জানি যে রেজিস্ট্যান্স লিনিয়ার, এই জন্য আমরা ফিউচারের ভ্যালু প্রেডিক্ট করতে পারি। কিন্তু তারপরেও মানে জিনিসটা রিলায়েবল হবে না, অবশ্যই রিলায়েবল হবে না। তো আমরা জেনারেলি ওহম মিটারে যেটা করি, পাস্ট স্লোপটা যখন মেজার করি পাস্ট ভ্যালু দিয়েই করি। আমি আমি এভাবে চিন্তা করি আর কি। এখন নেসো একাডেমি যেটা বলছে, নেসো একাডেমি অনেক ব্রড ব্রড পার্সপেক্টিভে বলছে এবং ওদের কথা সত্যি হবে, ওরা অনেক এক্সপার্ট। কিন্তু আমার মনে হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য এটাকে, এই ধরনের ইকুয়েশনকে কজাল ধরাটাই সেফ, কজাল ধরলে সমস্যা হবে না। স্যার বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে যে মানে এটা মানে আমরা যখন ম্যাথটা করতে যাব ওই হুম। ভ্যালুগুলো কিভাবে বসাবো? এটা কি আমি ডিফারেন্সিয়েট করে নিব, লাইক x কে করলে তো অ্যাকচুয়ালি 1 আসে না, ডিফারেন্স। আমার মনে হয় যে আপনি অঙ্কটা যখন করবেন তখন আপনি যেটা করবেন, সিম্পলি আপনি টি এর ভ্যালু একবার 0 বসাবেন, টি এর ভ্যালু একবার 1 বসাবেন, ঠিক আছে? তো আমাদের অঙ্কটা কিভাবে আমরা করি সবসময়, আমরা অঙ্কটাকে সবসময় এইভাবে করি যে এই সাইডে যেই সময়ের জন্য ভ্যালুটা আসছে, আমরা দেখবো যে এই সময়ের যে ইনপুটটা এটা কি একই সময়ের নাকি বা পাস্ট ভ্যালু নাকি। আনলেস এটা ফিউচার, ততক্ষণ পর্যন্ত এটা আপনার কজাল, তাই না? সো আপনি যখন এখানে টি এর ভ্যালু 0 বসাবেন তখন এখানে আসবে ওয়াই টি, আর এখানে যখন টি এর ভ্যালু 0 বসাবেন তখন এখানে আসবে এক্স টি, তাই না? মানে x0, সরি y0 x0। সো প্রেজেন্টের সঙ্গে প্রেজেন্ট ম্যাচ করতেছে। তো আমার মনে হয় আপনি এতটুকু দেখে এটাকে কজাল বলে দিতে পারেন। এখানে যখন y1 আসবে এখানে তখন আসবে x1, সো এটাও প্রেজেন্ট এটাও প্রেজেন্ট। জি স্যার। সো আমার মনে হয় এই অ্যাপ্রোচে আপনি এটাকে কজাল বলতে পারেন, সমস্যা হওয়ার কথা না। স্যার এটা এই ফাংশনটার ক্ষেত্রে যখন লিনিয়ারিটি চেক করব তখন তো স্যার ওই যে মানে x1t b x2t আসবে, তখন স্যার তো ডিফারেন্সিয়েট করে দেখাইতে হবে ওগুলা। না, আপনি তো জানেন না এক্সটি কি, আপনি ডিফারেন্সিয়েট কিভাবে করবেন? কারণ ডিফারেন্সিয়েট করার জন্য আপনার কি লাগবে, আপনার এক্সটিটা জানা লাগবে যে এক্সটি জিনিসটা কি, তাই না? ভ্যালুটা জানা লাগবে, মানে এটা না ছাড়া আপনি ডিফারেন্সিয়েট কেমনে করবেন? আর যে কোনো একটা ভ্যালুতে আপনি ডিফারেন্সিয়েশন জেনারেলি করতে পারেন না, মানে আপনাকে ডিফারেন্সিয়েশন করতে গেলে অ্যাটলিস্ট দুইটা পয়েন্টের ভ্যালু জানা লাগবে, তাই না? জি স্যার। মানে আপনি তো সময়ের সঙ্গে করতেছেন, সময়ের সঙ্গে ডিফারেন্সিয়েট করতেছেন আপনি। তাহলে স্যার এটার ক্ষেত্রে কিভাবে দেখাবো স্যার, মানে ফার্স্ট জিনিসটা? জাস্ট এটাই দেখাবেন যে y0 এখানে যখন আসতেছে তখন এখানে x0। না স্যার কজাল তো বুঝছি, মানে লিনিয়ারিটি বা টাইম ভ্যারিয়েন্টের ওইগুলা কিভাবে দেখাবো এটা? একদম ডিউ প্রসেসই করবেন আপনি, ax1t আর bx2t ধরে করবেন। করার পরে আমরা জানি যে ডিফারেন্সিয়েশন যদি আপনার থাকে, তো ডিফারেন্সিয়েশনের ভিতরে যদি প্লাস থাকে তখন এটাকে কি আপনি আলাদাভাবে দেখাতে পারেন না একসাথে দেখাতে পারেন? সবই বলে দেওয়া হবে আসলে, এটা যদি আমি বলে দিই। মানে ডিফারেন্সিয়েশনের ভিতরে যদি প্লাস থাকে আপনি কি এটাকে আলাদা করে লিখতে পারেন না একসাথে লিখবেন? তারপর এখান থেকে কি ay1t আর by2t তে আসা যায় নাকি? জি স্যার। এটা আপনারা ভালো জানবেন, আপনারা তো সবাই পিডি ওডি করে আসছেন, তাই না? জি স্যার বুঝতে পারছি। আর টাইম ইনভেরিয়েন্ট ভেরিয়েন্টটা তো এটার ক্ষেত্রে খুব একটা কঠিন হওয়ার কথা না, মানে জাস্ট ডিলে করে দিবেন। অপারেটরটা তো আছে স্যার, এই কারণে মানে একটু লাগতেছে যে এখানে এরকম। এটা দেওয়ার উদ্দেশ্য তো এইটাই, যাতে আপনারা ভবিষ্যতে যদি অপারেটরটা দেওয়া থাকে আপনারা যাতে নার্ভাস না হয়ে যান। স্যার আরেকটা প্রবলেম স্যার, হ্যাঁ, স্যার এই যে ভিডিওগুলো আপনি দিয়েছেন স্যার, এই ভিডিওগুলোকে যদি আমরা ইউটিউবে ডাউনলোড করতেছি তো স্যার আমরা টানতে পারতেছি না, আর ওই ভিডিওগুলোকে যদি ওইভাবে দেখতে যাচ্ছি তো স্যার সবসময় ওইভাবে দেখতে পাচ্ছি না স্যার। আপনি একটা কথা বলছেন সেটাকে দেখা যাচ্ছে লিখতে যাচ্ছি, তো তখন ওই ভিডিওটাকে যদি আবার 10 সেকেন্ড আগে নিতে যাচ্ছি তাহলে আবার ফার্স্টে চলে যাচ্ছে। বুঝতে পারছি। তা আপনারা একটা আপনারা কি মোবাইল থেকে দেখতেছেন নাকি? জি স্যার মোবাইল থেকে। মোবাইল থেকে এখন- দেখলে তো ইউটিউবে একটা ডাউনলোড অপশন আসার কথা। স্যার ইউটিউবে ডাউনলোড অপশন আসছে, আমরা ডাউনলোডও করতেছি, কিন্তু ইউটিউবে যখন ডাউনলোড করতেছি তখন ওইটাকে আর 10 সেকেন্ড আগে পরে নেওয়া যাচ্ছে না, ডাইরেক্ট যখন ইউটিউব থেকে আমরা দেখতেছি ডাউনলোড না করে তখন যাই। কিন্তু স্যার একটা ভিডিও দেখতেছি কিন্তু যখন ওইটা করা লাগতেছে সবসময় তো ওইভাবে দেখে পাওয়া যাচ্ছে না, স্যার। বুঝতে পারছি। ইউটিউব থেকে ডাউনলোড করলে কি হয় বলেন তো? এটা কি গুগল ক্রোমে যেমন হয়?
স্যার না স্যার, ওটা হচ্ছে ইউটিউব থেকে জাস্ট অন হয় স্যার। আর স্যার ফোন এটাকে আমরা কোনো ক্রোম বা ও স্ন্যাপচিট মানে আপনার কোনো থেকে লোকাল ডাউনলোড ফাইল করতে হিসেবে পারছি সেভ না। হয় না, MP4 বা অন্য হ্যাঁ কিছু স্যার, ভাবে সেভ হ্যাঁ হয় না। স্যার, স্যার সেই ফোন থেকে যদি সেই ভাবে। ইউটিউবে ডাউনলোড করি স্যার, মানে ইউটিউবের যে ডাউনলোড অপশনটা আছে ওটা থেকে করলে স্যার মানে কোনো মেমোরি কার্ডে সেভ হয় না, এটা ইউটিউবের বুঝতে ভিতরেই পারছি, বুঝতে পারছি। তাহলে আপনাদেরকে আমি একটা সফটওয়্যারের লিংক দিয়ে দিব না, আপনারা এই সফটওয়্যারটা দিয়ে একটু ডাউনলোড করেন। জি স্যার, আপনাদের খুবই অ্যান্ড্রয়েড ভালো। একটা সফটওয়্যার আছে টিউব ডাউনলোডার নাম মনে হয় ওটা, আপনারা টিউব স্যার আমি ডাউনলোডার দিয়ে ডাউনলোড স্ন্যাপটিউব করে দিয়েও নিন। চেষ্টা করছি, কিন্তু স্যার ওখানে গেলে আমি স্ন্যাপটিউব ইউজ করি ফোনে, তো স্যার এটাও আসলে ডাউনলোডের জন্য একটা ভালো সফটওয়্যার, কিন্তু ওখানে যে ডাউনলোডের অপশনে গেলে ডাউনলোডই হয় না স্যার। আচ্ছা আচ্ছা, আমি জেনারেলি আমি তো পিসিতে কাজ করি, আমি একটা সাইট ইউজ করি আর কি, ওই সাইটটার নাম হলো Y2Mate। এই সাইটটা খুব ইফিশিয়েন্ট, মানে আপনি এটার মধ্যে জাস্ট লিংকটা দিয়ে দিলেই ও সুন্দর ফাইলটা প্রিপেয়ার করে অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। এটা কি শুধু ইউটিউব থেকে করা যায় নাকি অন্য যে কোনো সাইট থেকে করা যায়? এটা আসলে মানে ওরা বলতেছে শুধু ইউটিউবের জন্য, তবে আমার মনে হয় অন্য যে কোনো সাইট থেকেই করা যাবে। তো Y2Mate যেটা, Y2Mate এর আপনার ডোমেইনটা চেঞ্জ হয় মাঝে মাঝে, .net থাকে, .org থাকে, .guru হয়ে যায় মাঝে মাঝে। কিন্তু Y2Mate-টা হলে খুব মানে কম্পিউটার যারা পিসি যারা ইউজ করে ওদের জন্য খুব ভালো। আমি আপনারা যদি চান আমি আপনাদেরকে এটা দিয়ে দিতে পারি এটা। স্যার মানে জি স্যার। ডাউনলোডের আচ্ছা, যদি আমাদের প্রবলেম ভিতর হয় স্যার, যে আমার আইডিএম আছে, আমি ডাউনলোড করে ড্রাইভে আপলোড করে দিতে পারবো মানে যদি আচ্ছা হ্যাঁ তাহলে তো স্যার। খুবই ভালো হয়, আপনি জি আইডিএম স্যার, থেকে। আপনি শুধু রাফিকে বলে দিলে স্যার, রাফি আমাদেরকে খুবই হেল্প করে স্যার। আপনি রাফিকে বলে দিলেই ও আমাদেরকে ড্রাইভ শেয়ার করে দিতে হবে। আপনি ঠিক আছে, আপনি রাফিকে তাহলে লিংকটা ড্রাইভ দিলে শেয়ার হবে। করে দেন, তাহলে এটাই সবচেয়ে স্যার, ভালো হবে। আচ্ছা স্যার স্যার, কিন্তু তাহলে আমি ওটা ওই ডাউন ডাউনলোড করে আমি ড্রাইভে আপলোড করে লিংক দিয়ে দিব, সমস্যা নেই। আইডিএম দিয়ে করাটা তো মানে সবচেয়ে তাড়াতাড়ি আইডিএম হবে আমার আর কি। ক্র্যাক করা আছে তো স্যার, মানে ঠিক আছে, সমস্যা তাহলে আপনি ই করেন, ওই ড্রাইভে শেয়ার করে দেন। ঠিক আছে স্যার। আচ্ছা, আর অ্যাসাইনমেন্ট নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে? না হ্যাঁ থাকলে স্যার, আছে স্যার। স্যার ওই যে স্যার হ্যাঁ আপনি বলেন। কি স্যার অ্যাসাইনমেন্টের স্যার সাবমিশন ডেটটা যদি একটু পিছানো যেত স্যার, খুব ভালো হতো স্যার। স্যার আমাদের প্রচুর চাপ স্যার, আপনি তো স্যার বুঝতেছেন দুইটা স্যার। দিন যদি পিছাতেন স্যার, খুব ভালো হতো স্যার। 2টা দিন মানে কত তারিখের কথা বলতেছেন? স্যার স্যার 9 আমাদেরকে তারিখ 10 স্যার তারিখ 9 তারিখ বা 10 তারিখ স্যার, 9 তারিখ বা 10 তারিখ স্যার। উম, আমার আসলে অনেকগুলো ডেডলাইন আছে বুঝছেন, মানে অ্যাসাইনমেন্ট আমি দেখে শেষ করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে তাহলে 9 তারিখ রাত 12টা পর্যন্ত করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ Thank you, স্যার। sir. কিন্তু আপনাদের তো Thank you so অঙ্কগুলো much, অনেক sir. ইজি, আপনাদের কেন ডেডলাইন বাড়ানোর প্রয়োজন হইতেছে? স্যার, স্যার অনেক মানে easy, স্যার কিন্তু ভিডিওগুলো দেখে স্যার কমপ্লিট করতে পারছি না, অনেকে স্যার পারতেছে না কমপ্লিট করতে স্যার, এই জন্য। স্যার কালকে একটা ভিডিও দেখতে গিয়ে স্যার 4বার সামনে আসছে, একবার 17 মিনিটে, একবার 23 মিনিটে স্যার, তারপরে রাগ করে ভিডিওটা রেখে দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, আমি ভিডিওগুলো আপনাদের কমপ্লিট হয়নি ডেডলাইন বলে করে স্যার। দিছি, আপনাদের ডেডলাইন এক্সটেন্ড করে দিছি। আপনাদের কি অ্যাসাইনমেন্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে? স্যার আপনি কি আজকে নতুন কোনো টপিক পড়াবেন স্যার? হ্যাঁ, আমি আপনাদের কাছে একটু ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়াতাম। স্যার এখনো নতুন টপিক এটা মিডের পরে শুরু করি স্যার। স্যার এটা মিডের পরে স্যার শুরু করি। স্যার এটাই লাস্ট ক্লাস স্যার। এখন আপনাদের ফাইনাল পরীক্ষা কবে থেকে শুরু আপনারা জানেন নাকি? 10 তারিখ না, ফাইনাল 10 জানি না স্যার, মিড জানি। ফাইনাল পরীক্ষা খুব সম্ভবত 12 তারিখ থেকে শুরু, সামনের মাসে এত 12-13 তারিখের দিকে শুরু। একটু দাঁড়ান চেক করি। স্যার আপনি চাইলে আমাদের মিডের পরে শুরু হইলেই মিডের প্রথমে একটা এক্সট্রা ক্লাস নেন স্যার, যদি পরে আমাদেরকে এক্সট্রা ক্লাস আচ্ছা। দিবে আমি জানি স্যার, কিন্তু ঠিক সেই আছে। এক্সট্রা ক্লাসটা আপনি এটাকে কাউন্ট করে নিও স্যার। আচ্ছা, সো আপনাদের এখন 2টা টপিক বাকি আছে আরো, ফুরিয়ার ট্রান্সফরমেশন আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। মানে এখন থেকে হলে কি অঙ্কগুলো আরেকটু বেশি কি বলবো মানে কনভলিউটেড হওয়া শুরু করবে, আরেকটু বেশি কঠিন হওয়া শুরু করবে, এবং সামনের অ্যাসাইনমেন্ট গুলো আরো অনেক কঠিন হবে আর কি। সো স্যার আসলে আমাদের আপনাদেরকে ফ্রেন্ড সার্কেলটা অনেক ভালো স্যার, একে অন্যকে যথেষ্ট হেল্প করে, কিন্তু স্যার আসলে আমরা কেউই স্যার ওইভাবে সবগুলা দেখে রেডি করতে পারতেছি না স্যার। আচ্ছা স্যার আচ্ছা এটা এই জন্যই প্রবলেম স্যার আসলে। ঠিক আছে, আমার সমস্যা নেই, আমি তো জানি যে এই সেমিস্টারে আমাদেরকে বলে দিয়েছি সিলেবাস যতটুকু কমপ্লিট করা যায় কমপ্লিট করো। সো আমারও আসলে অত বেশি নেই, তারা নেই আপনাদেরকে খুব বেশি পুশ করার। কিন্তু Thank মানে you, আপনাদের কাছে আমার এক্সপেকটেশন যতটুকু যে আপনারা অঙ্ক যতজন করবেন লিস্ট আমরা যত কম টপিক কভার করতেছি, এটা কিন্তু আপনাদের প্রফেশনাল লাইফে পরবর্তীতে বিরাট বড় একটা ঝামেলা হবে। এই যে অনলাইনে আপনারা ক্লাস করে ইঞ্জিনিয়ার হইতেছেন খুব ভালো কথা, কিন্তু আপনাদের তো এন্ড গোল কিন্তু পড়ালেখা, সারা জীবন পড়ালেখা করাটাই কিন্তু আমাদের এন্ড গোল না, ঠিক আছে? এন্ড গোল কিন্তু ভালো একটা কোনো জায়গায় ইঞ্জিনিয়ার হওয়া, চাকরি করা, বা ফ্যাকাল্টি মেম্বার হওয়া, রিসার্চার হওয়া, যেটাই হোক। সো আপনারা কিন্তু খুব লিমিটেড নলেজ গ্যাদার করতেছেন এখন অনলাইনে, কিন্তু স্যার এই আপনি তো নলেজটা স্যার আমাদের হ্যাঁ স্যার আপনি বলেন। তো আমাদেরকে অনেকগুলো লিঙ্কই দিয়ে দিচ্ছেন, আমরা স্যার পরে হলেও চেষ্টা
এইখানেই আমি আসতে চাইতেছিলাম যে আমি অঙ্ক তো এটা চাইতেছি cover যে করা, আপনাদের আপনি যাতে আমাদেরকে বলেন যে ইনকমপ্লিট না এতটুকু হয়, ঠিক আছে, আপনাদের পড়ালেখাটা যাতে ইনকমপ্লিট না হয় এটা আমি চাচ্ছি যে আপনারা যদি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হন, কোন জি একটা স্যার, জায়গায় যদি আমরা আপনি বিপদে পড়েন, মানে সবার আগে বিপদে পড়লে আমরা কিন্তু যেই কোর্স টিচার ছিল ওকেই কিন্তু গালি দিই যে ওই বেটা কি পড়াইছে কিছুই বুঝি নাই, ক্লাসে পড়িও নাই ঠিক মতো, পিছনের বেঞ্চে ছিলাম, আমি যে বলি। সো ওই টপিকে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি ওই টপিক বুঝবো না, পারবো না, ওই জায়গায় চাকরিও করবো না। জি স্যার, আলটিমেটলি আপনার কিন্তু ওই টিচারকে যে গালি দিতেছেন ওই টিচার শুনবেও না, জানবেও না যে আপনি ওনার সম্পর্কে যে আপনার কমপ্লেইন আছে, কিন্তু ক্ষতিটা হইতেছে আপনার, মানে আপনি প্রফেশনাল লাইফে কোন একটা পার্টিকুলার জায়গায় যে আটকায় থাকতেছেন আর কি, আপনার কলিগের উপর ডিপেন্ডেন্সি বাড়তেছে। জি স্যার, আপনি অনেক কষ্ট করছেন স্যার, অনেকগুলো লেকচার, অনেক ভিডিও গুলো আমাদেরকে দিয়েছেন, এটা সত্যি আসলে কথা আমরা বলতে দেখতে পাচ্ছি পারছি না। সব টিচাররাই আমাদেরকে অনেক রিসোর্স দিচ্ছে, কিন্তু সত্যি কথা স্যার আমরা না সময় কুলায় উঠতে পারতেছি না, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, রিসোর্স কিন্তু আপনার কাছে থাকতেছে, ঠিক আছে, মানে আপনি স্যার, কোর্সটা আমাদের কমপ্লিট করে ফেলতেছেন, মানে রিসোর্স কিন্তু আপনার কাছে থেকে যাবে, মানে আপনি আমি জীবনে যখনই প্রয়োজন পড়বে আপনি কিন্তু রিসোর্স আবার দেখতে পারবেন। স্যার এই জন্যই আমরা ডাউনলোড করার আপনি স্যার এই চিন্তা কোর্সে করি। যেরকম রিসোর্স দিয়েছেন স্যার, নেসো একাডেমির ভিডিও বা এই যে আসলে লেকচার গুলো স্যার, স্যার একটু সময় নিয়ে স্যার দেখতে পারতাম স্যার, এই কোর্সটা আরো অনেক ভালো মতো সেটাই শিখতে সেটাই পারতাম। 3 মাসে আসলে মানে একটা সেমিস্টার চালানোটা এক ধরনের ইনজাস্টিস, কারণ হ্যাঁ। হাসানুলের এক একটা স্টুডেন্ট বা বুয়েটের এক একটা স্টুডেন্ট এই কোর্সটা শিখে 6 মাস ধরে, কারণ সব জায়গায় সেমিস্টার কিন্তু 6 মাস। স্যার আমাদের যে শুধু 3 মাস তা না স্যার, 3 মাসের ভিতরেও একটা মিড টার্ম হয়েছে স্যার। শুধু তো সেটা না, মিড টার্ম কুইজ, 3টা কুইজ, মিড টার্ম, ফাইনাল, এবং স্যার ওইটা যারা না স্যার, থিসিস আগে করতেছে ওদের আবার থিসিস। স্যার এই 3 মাসের ভিতর আগে সেমিস্টারের মিড টার্ম দিয়েছি আমরা একটা স্যার। হ্যাঁ স্যার, এটাই, তারপরে মানে আমি তো আপনাদের কিছুটা কাছ থেকে পড়াচ্ছে এক্সপেক্ট স্যার। করতেছি না যে আপনারা শিখে মানে অন্যান্য ইউনিভার্সিটির কাছাকাছি চলে যাবেন, এই ধরনের এক্সপেকটেশন থাকাটা ঠিকও না, কিন্তু তারপরেও আপনারা মানে জাস্ট এই ব্যাপারে কেয়ারফুল থাকেন যাতে আপনারা খুব বেশি পিছায় না পড়েন অন্যান্য ইউনিভার্সিটি থেকে। তাহলে কিন্তু মনে করেন আপনারা যা টাকা খরচ করতেছেন আলটিমেটলি টাকাটা কিন্তু শুধুমাত্র একটা সার্টিফিকেট কেনার পিছনে খরচ হইতেছে, আর অন্য কোনো কারণে খরচ হইতেছে না। আলটিমেটলি সবাইই কিন্তু চাকরি করতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন, মানে পড়ালেখার সময় স্টুডেন্ট লাইফে সবাই এই জিনিসটা ভুলে যায় যে আমাদেরকে একসময় চাকরি করতে হবে। তো সবসময় মনে রাখবেন যে চাকরিতে আমার এই কোর্সটা কি কাজে আসবে, বুঝতে পারছেন? সো জি স্যার, আমি থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় যে এই সেমিস্টারে আমরা খুব বেশি কিছু একটা মানে শিখে আমরা অনেক কিছু কভার করতে পারবো না, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন হবে তাহলে। কিন্তু তারপরেও মানে আপনারা এই অঙ্কগুলা মানে অ্যাটলিস্ট আমি যে অঙ্কগুলো আপনাদেরকে অ্যাসাইনমেন্টে দিছি এই অঙ্কগুলো আপনারা যতটুকু নিজের মানে ক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব অতটুকুর মধ্যে নিজে নিজে এবং বুঝে বুঝে করার চেষ্টা করবেন, যাতে আমরা যত লিমিটেড অ্যামাউন্ট নলেজ গ্যাদার করতেছি এতটুকু নলেজ যাতে একদম ফুল প্রুফ হয়, ঠিক আছে, যাতে কেউ কোশ্চেন করলে আপনি বুঝাই দিতে পারেন যে এই জিনিসটা আমি এভাবে করছি এই জন্য করছি। জি স্যার, এই জন্যই তো আমরা সময় চাচ্ছি স্যার, হ্যাঁ ঠিক আছে, আমি সময় চাইলে এই জন্য বাড়ায় ভাইভা দিচ্ছি। কোশ্চেন নিয়ে যদি একটু আইডিয়া দিতেন। ভাইবার কোশ্চেন আমি এখনো সেট করি নাই, ভাইবার কোশ্চেন আমি সেট করব শনিবার দিন, আর ভাইভাতে আপনাদের কোশ্চেন থাকবে হলো কি শুধুমাত্র থিওরি থেকে। স্যার তারপরে কেমন করছেন আপনারা? থিওরি থেকে যেমন মনে করেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে একটা সিস্টেম লিনিয়ার বা নন লিনিয়ার হওয়ার ক্রাইটেরিয়া কি কি, তখন আপনি এই জিনিসটাকে বুঝাই বলবেন যে লিনিয়ারিটি ডিপেন্ড করে হলো কি দুইটা প্রপার্টির উপরে, একটা হলো কি অ্যাডিটিভ প্রপার্টি, একটা হলো কি স্কেলিং প্রপার্টি। সো অ্যাডিটিভ প্রপার্টিটা কি এটা বলবেন, স্কেলিং প্রপার্টিটা কি এটা বলবেন, দ্যাটস ইট, আর কিছু না। তারপর মনে করেন টাইম ভেরিয়েন্ট ইনভেরিয়েন্ট কখন হবে, আপনি যদি সিম্পলি বলতে পারেন যে কোন একটা সিস্টেমের আউটপুট যদি ইনপুটের প্রেজেন্ট অথবা পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে তখন আমরা ওইটাকে বলি যেটা একটা কজাল সিস্টেম। আর টাইম ইনভেরিয়েন্ট ভেরিয়েন্টের ক্ষেত্রে বলবেন যে সময়কে যদি শিফট করি সমান পরিমাণ সমান শিফট হবে। এইভাবে আর কি বুঝে বুঝে বলতে হবে, মানে ভাইভাতে আসলে আর কি জিজ্ঞেস করবো এগুলো বাদে, অঙ্ক তো আর দিব না আপনাদেরকে। জি স্যার। জি স্যার। এবং আমি অবশ্যই জিজ্ঞেস করবো যে ইন্টিগ্রেশনের মানে কি, ঠিক আছে, ইন্টিগ্রেশনের মানে কি, আমরা কেন ইন্টিগ্রেশন করি, কোন একটা সিগন্যালকে আমরা যদি ইন্টিগ্রেট করি আমরা বেসিক্যালি কি মেজার করি। কেউ যদি এটা না বলতে পারেন যে আমরা আন্ডারলাইং এরিয়াটা মেজার করি, এটা যদি না বলতে পারেন তাহলে আমি আর কি মার্কস দিব বলেন? স্যার আমাদের ভাইভাতে কয়টা কোশ্চেন থাকতে পারে? 3টা। 3টা। জি স্যার আপনি একটু ওই যে স্লট করে দিয়েন স্যার আইডি। হ্যাঁ, আমি আপনাদের ওই যে আমাদের অ্যাটেন্ডেন্স শিট যেটা আছে ওই অ্যাটেন্ডেন্স শিট অনুযায়ী আমি আপনাদেরকে 5টা থেকে 6টা গ্রুপ বানায় ওই গ্রুপের লিস্টটা ক্লাসরুমে আপলোড করে দিব। জি স্যার। আপলোড করে দেওয়ার পরে প্রথম গ্রুপটা কখন জয়েন করবে ওই সময়টা আমি ওখানে উল্লেখ করে দিব, এবং প্রথম গ্রুপের একজন মেম্বার ভাইবা শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় গ্রুপকে কল করবে, মানে এইভাবে কন্টিনিউ করবে। আপনাদের সবাইকে একসাথে ওয়েট করার কোনো প্রয়োজন নেই।
জি স্যার, থ্যাংক ইউ স্যার, এটা আমাদের জন্য খুবই ভালো হয় স্যার। আমরা আসলে এভাবেই দেই স্যার, আমরা আগে যেটা করছি এভাবেই করছি স্যার। হ্যাঁ, এভাবে করাটা আমার মনে হয় এফিশিয়েন্ট হবে, টাইম এফিশিয়েন্ট। আর এই তো আর কি, তাহলে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনটা মিড টার্মের পরেই শুরু করব। স্যার ওই যে মানে স্যার। হ্যাঁ স্যার ওইটা পরেই শুরু করেন স্যার, আজকে একটু মানে এগুলো নিয়ে আলোচনা করি স্যার। স্যার ওই যে 1-4 নম্বরে যে ফাংশনটা দিছেন স্যার, স্যার ওইটা তো স্যার কমন সেন্স বলতেছে যে লিনিয়ার একটা কার্ভ পাওয়ার কথা, কিন্তু স্যার লিনিয়ারিটি আসতেছে না। দাঁড়ান একটু দেখি, বিটি প্লাস এক্সটি, কেন আপনার লিনিয়ার কার্ভ আসতেছে না? মানে স্যার এটা স্যার করলে না মানে ওই একদম হুবহু ওয়াইটা আসে না, একটা টার্ম এক্সট্রা আসে। হ্যাঁ ঠিক বলছেন আপনি, ওয়াইটি সমান সমান বিটি, সাপোজ বি ধরলাম 1, তাহলে এখানে আসবে লাগে টি প্লাস এক্সটি, এক্স ওয়ান টি বি এক্স টু টি প্লাস টি। তো হিসাব অনুযায়ী এটা তো লিনিয়ার হওয়ার কথা, তাই না? স্যার আমি স্যার ডেসমসও দেখলাম স্যার, কার্ভটা স্যার মানে মানে লিনিয়ারই এটা তো আপনার mx প্লাস সি ইকুয়েশন দেওয়া আছে আর কি। mx প্লাস সি তো আমরা জানি সরল রেখার ইকুয়েশন। কিন্তু স্যার আমি মানে এটা করছি স্যার, দেখলাম যে মিলতেছে না। এটা আমাদের সিস্টেমে এটা লিনিয়ার আসবে না, কারণ এটা আপনি যদি আম, না ওয়েট, ইভেন স্যার নেসো একাডেমিতে স্যার ওরা হচ্ছে মানে আলাদা আলাদা করে অ্যাডিটিভ প্রপার্টি আর হোমোজেনাস প্রপার্টি মানে করছে। হ্যাঁ আপনি যদি অ্যাডিটিভ আর হোমোজেনাস দিয়ে যদি করেন তাহলে মিলবে, তাহলে লিনিয়ার তাহলেও আসবে। স্যার মিলে না স্যার ওইভাবে। কেন মিলবে না? স্যার ওইভাবে করলে স্যার ও আপনার হোমোজেনিয়াস হবে কিন্তু অ্যাডিটিভ মনে প্রমাণ করাটা একটু কঠিন হয়ে যাবে না? জি স্যার অ্যাডিটিভটা হয় না, কারণ অ্যাডিটিভের ক্ষেত্রে স্যার হ্যাঁ। একটাতে হচ্ছে 4 বিটি চলে আসে, একটাতে 2 বিটি হুম চলে আসে। ঠিক বলছেন, হোমোজেনিয়াসটা হবে, দেখেই বুঝে যেতেছে হোমোজেনিয়াস হবে, কিন্তু আপনার অ্যাডিটিভ যদি না হয় তাহলে তো স্যার আমরা লিনিয়ার বলতে পারবো না স্যার। দুইটা হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলছেন, লিনিয়ার হওয়ার জন্য দুইটাই হওয়া লাগবে, মানে স্কেলিং প্রপার্টিও ফুলফিল করা লাগবে, আপনার অ্যাডিটিভও ফুলফিল করা লাগবে। জি স্যার, জন্য স্যার এটা একটু খটকা লাগলো স্যার, তাই ভাবলাম জিজ্ঞেস করি আপনাকে। এটা লিনিয়ার হওয়ার কথা, কারণ এটা একটা লাইনের ইকুয়েশন মানে আমরা জানি যে এই জিনিসটা লিনিয়ার। জি তবে এটা অরিজিন দিয়ে যাবে না আর কি, মানে এটা অরিজিন দিয়ে যাবে না, মানে এক্স ওয়াই জিরো যখন হবে তখন ওয়াই জিরো হবে না। এনে স্যার কোএফিশিয়েন্ট আবার টাইম ডিপেন্ডেন্ট স্যার। না ওয়েট, এটা তো অরিজিন দিয়েও যাবে, আপনার টি এর ভ্যালু যখন জিরো হবে তখন তো এক্স এর ভ্যালুও জিরো আসবে, ওয়াই এর ভ্যালুও জিরো আসবে, তাই না? স্যার লিনিয়ারিটির ক্ষেত্রে তো আমরা জিরো বসাই না স্যার, ওটা কজালের ক্ষেত্রে জিরো বসাই। না 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 না, আমি অন্য কথা বলতেছি, আমি বলতেছি এই লাইনটা কি আপনার অরিজিন দিয়ে যাবে নাকি যাবে না? অরিজিন দিয়ে যাওয়ার কথা মানে বুঝছেন, মানে এই লাইনটা কি অরিজিন দিয়ে যাবে নাকি যাবে না? যাবে না স্যার, এখানে তো যে মানে যে mx প্লাস c না ছেদক মানে বিটি টা তো অ্যাকচুয়ালি মানে ছেদক অংশ। হ্যাঁ কিন্তু আপনার টি এর ভ্যালু যখন জিরো হবে তখন বিটি তো জিরো হয়ে যাবে, তাই না? আচ্ছা হ্যাঁ, জিরো হইলে তখন স্যার y mx অরিজিন দিয়ে যাবে, এখানে একটা ঝামেলা আছে, দাঁড়ান এখানে একটা ঝামেলা আছে, এখানে বিটি তো এই বিটি টার্মটা মনে হয় আপনার ঝামেলা করবে। আপনি কি এটা কোথাও প্লট করছেন বলছিলেন আমাকে, তাই না? কোথায় প্লট করছিলেন? না স্যার মানে ডেসমসেস ওই যে ডেসমসে প্লট করছিলেন? স্যার নরমালি হচ্ছে মানে আমি এটা মানে আমি এটা হচ্ছে 4x প্লাস x দিয়ে করছিলাম মানে 4x প্লাস x দিয়ে করছিলেন, কি আসে? লিনিয়ার আসে? জি স্যার লিনিয়ার আসে, কিন্তু এখানে তো 4x না, স্যার এখানে টাইম ডিপেন্ডেন্ট তো স্যার, এখানে তো মানে টাইম ডিপেন্ডেন্ট, এটা 4x না। জি স্যার। ঠিক 4x না, এটা আমাকে একটু নেসো একাডেমি বলছে এটা লিনিয়ার হবে না। জি স্যার নেসো একাডেমিতে মানে এইরকমই একটা প্রবলেম দেখছিলাম। তো আচ্ছা ওটা মানে ঠিক আছে, হ্যাঁ মানে আপনি ঠিক বলছেন, এটা স্কেলিং প্রপার্টি ফুলফিল করতেছে কিন্তু এটা অ্যাডিটিভ প্রপার্টি ফুলফিল করতেছে না। জি স্যার। সো এটা আমরা ওই সেন্সে লিনিয়ার বলতে পারবো না এটাকে। আচ্ছা ঠিক আছে, এটা আপাতত আপনারা তাহলে নন লিনিয়ারই লেখেন, এটা আমি একটু চিন্তা করে তারপরে বলবো। কারণ যেহেতু বিটি বলা আছে, আমার মনে হয় বিটি টার্মটার মধ্যে একটা ঝামেলা আছে, কারণ এটা কিন্তু এক্স না। সো আপনি যদি ডেসমসে এক্স দিয়ে প্লট করেন আপনার এক্সপ্রেশনটা কিন্তু ভুল আসবে। স্যার ওই জন্য আমি মিলাইতে পারতেছি না আর কি, রিলেট করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু প্লট করে চিন্তা করে তারপর আমি আপনাদেরকে বলবো। তবে মানে আমাদের সিস্টেমে আমরা যদি করি এটাকে নন লিনিয়ার করবো, তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেটা আপনারা আমাদের সিস্টেমেই করবেন, মানে xt সমান সমান ax1t প্লাস bx2t, এটা দিয়েই করবেন, করে আমরা জাস্ট ট্র্যাক ব্যাক করব যে আমরা কি ay1t আর by2t তে আসতে পারি নাকি। আমাদের অঙ্কের ডিউ প্রসেস যেটা, আমরা ডিউ প্রসেসই করব, এখানে কোনো কমন সেন্স বা অন্য কিছু খাটানোর আপনাদের দরকার নেই। ডিউ প্রসেস যদি বলে এটা নন লিনিয়ার, এটা নন লিনিয়ার, ডিউ প্রসেসের বাইরে চিন্তা করার দরকার নেই।
তাহলে যদি না আসে তাহলে নন লিনিয়ার, ঠিক আছে? না আসলে নন লিনিয়ার, কোনো সমস্যা নেই। স্যার পরে সাম আপ করতে গেলে স্যার বিটি টার্মটা তো এক্সট্রা থেকেই যাচ্ছে, ওটা তো ওয়াই এগিয়ে যাচ্ছে, এটা হবে না তো, কারণ আপনি যদি এখানে যদি a y1t আপনি যদি বের করতে চান তাহলে আমার এক্সপ্রেশনটা কি চলে আসবে? আমার এক্সপ্রেশনটা চলে আসবে হলো কি bt প্লাস a x1t, তাই না? তো আপনি যদি দুইটা যোগ করেন by2t ও যদি যোগ করেন তখন কি হবে? 2bt চলে আসবে না একটা, মানে আপনার 2bt আসা লাগবে তো, কিন্তু এখানে তো 2bt কিছুতেই আসবে না আপনার। জি স্যার। সো এটা ওই সেন্সে এটা নন লিনিয়ার, সো আপনারাও লিখবেন নন লিনিয়ার। জি স্যার, বুঝতে পারছি। আপনাদের আর মানে অন্য কিছু চিন্তা করার দরকার নেই, আমি একটু চিন্তা করে দেখবো যে অন্য কোনো ভাবে প্রমাণ করা যায় নাকি। আচ্ছা, আর কোনো জায়গাতে সমস্যা আছে আপনাদেরকে? আপনাদের যেমন মনে করেন আপনারা যে 3 নম্বর অঙ্কটা নিয়ে কেউ কিছু বললেন না, 3 নম্বরটা কি সবাই করতে পারছেন? স্যার এটা সত্যি কথা হইলো ওই পর্যন্ত যাইতে পারি নাই স্যার। আমার স্যার প্ল্যান আছে কি স্যার, আজকে যতটুকু পারি করবো স্যার, কালকে আপনার ইভিনিং এ একটা ক্লাস আছে মেবি 3টা থেকে স্যার, ওই ক্লাসে একটু জয়েন করে আপনাকে জানাবো স্যার যদি কোনো প্রবলেম পাই, কারণ স্যার এছাড়া কোনো উপায় নেই, শেষ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনার ওই 3 নম্বর অঙ্কটা মানে খুবই সহজ, এটা সলিমানের বইতে অনেকটুকু করে দেওয়া আছে, ঠিক আছে? সলিমানের বই থেকে দেখলেই পারবেন আপনারা করতে। আচ্ছা আচ্ছা আমি পরপর দুইটা অ্যাসাইনমেন্ট আপনাদের ইউ নিয়ে কোশ্চেন কেন দিলাম, কারণ এই টপিকটা তো আমরা যেহেতু কভার করতে পারি নাই, তো আমার জাস্ট মানে এতটুকু ইন্টেনশন ছিল আপনারা যাতে এইটা একদম পুরোপুরি না পড়ে সেমিস্টার যাতে শেষ না করেন, ঠিক আছে? কারণ স্টেপ ফাংশন একটা ইম্পর্টেন্ট ফাংশন, কিন্তু আমরা আনফরচুনেটলি এই জিনিসটা খুব বেশিটা কভার করার সুযোগ পাইনি। তো আপনার অ্যাসাইনমেন্টের থ্রুতে হলো জাস্ট প্রিলিমিনারি আইডিয়া নিয়ে রাখলেন, যাতে পরবর্তীতে চাকরিতে কেউ যদি আপনাকে ইন্টারভিউতে কোশ্চেন করে আপনারা যাতে থতমত না খেয়ে যান। আপনাদের মধ্যে কার কার ইচ্ছা আছে পরবর্তীতে ফ্যাকাল্টি মেম্বার হওয়ার বা রিসার্চে যাওয়ার? স্যার ফ্যাকাল্টি হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ইচ্ছে আছে বাট এটা স্যার ইচ্ছা তো আছেই স্যার, কোথায় হবে সেটা তো জানি না স্যার। এখানেই হবে, সমস্যা কি? গ্রিনের অনেকেই তো গ্রিনে চাকরি করতেছে না? স্যার এখন কথা হচ্ছে কি স্যার, কিছু কিছু কোর্স তো পারবো, কিন্তু স্যার যদি আমার এখন ইলেকট্রোম্যাগনেটিক্স পড়াইতে বলে বা এই যে কঠিন কঠিন এগুলো তো স্যার পারবো না স্যার। বলবে তো, আমাদের নিজস্ব কিছু হচ্ছে এক্সপার্টিজ আছে, স্যার, আমরা আমাদের বিশেষ কিছু বিষয়ে পারি কিন্তু সবগুলো পারি না। স্পেশালি কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে মানে আমরা সবাই কভার আপ করতে পারি না, কেউ কেউ ওই বিষয়ে পারে, কেউ কেউ অন্য বিষয়ে পারে, এটা নিয়ে একটু ঝামেলা আছে স্যার। না সেটা তো আমারও আছে, কিন্তু মানে আপনাকে তো মানে স্যার, ভাইভাতে যখন কোশ্চেন করবে খুব মানে বেসিক কিছু জিনিস নিয়ে কোশ্চেন করবে, যেমন মনে করেন স্টেপ ফাংশন কাকে বলে, বা মনে করেন একটা ইউনিট ইম্পালস ফাংশন একে দেখাও, একে দেখানোর পরে বলবে এটার অ্যামপ্লিটিউড কত। এই ধরনের কোশ্চেন আপনাকে ভাইভাতে তো আর অত ডিটেইলে কোশ্চেন কেউ করবে না, আপনাকে জাস্ট এই নরমাল কোশ্চেন করবে এগুলো আর কি। এটাতেও ভয় পাচ্ছি না, যখন ওই যে সিগন্যাল সিস্টেম পড়াতে বলবি তখন তো একটু ঝামেলা আছে। পড়াতে বললে তো স্যার সমস্যা। না পড়াতে তো ভুলবেই, নেওয়া তো হইতেছে পড়াতে বলার জন্য, যে কোনো সময় যে কোনো সাবজেক্ট দিয়ে দিবে আপনাকে, আপনার কিছুই করার থাকবে না। স্যার দিয়ে দিবে স্যার। আমাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক যে সাবজেক্টটা ছিল স্যার, আমরা চেয়ারম্যান স্যারকে পর্যন্ত বলছি স্যার, আমাদের এই টিচারকে স্যার এনে আমাদের জন্য চেয়ারম্যান স্যার নিজে মিটিং করছে আমাদের সাথে স্যার, তারপরে ওই টিচারটাকে চেঞ্জ করতে পারে না শুধুমাত্র টিচারের অভাবে স্যার। হ্যাঁ এটা ঠিক বুঝলে বলছেন। তো ওই স্যার, যে আমাদের স্যার, টিচারটা আমাদেরকে যে যদি খারাপ ছিল ইলেকট্রোম্যাগনেটিক্স তা না পড়াতে বলে স্যার। তখন তো আমরা সেই না স্যার, তবে উনি টু বি অনেস্ট, ইলেকট্রোম্যাগনেটিক এমন একটা কোর্স যেটা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেই খারাপ পড়ানো হয়। জি মানে স্যার, এই কোর্সটা এমন ভাবে পড়ানো হয় যে মানে এই যে গসিয়ান ডিস্ট্রিবিউশন বলেন বা অন্য কিছু বলেন, এগুলো পড়ার সময় মানে টিচার একটু বুঝাই বলেন না যে জিনিসটা কেন কাজে লাগবে আমার। স্যার আমার কাছে পার্সোনালি আমার কাছে কোশ্চেন ছিল স্যার, আমি ইলেকট্রোম্যাগনেটিকের রিটেকও দিয়েছি, তো আমার কাছে আচ্ছা। কোশ্চেন ছিল যে আমরা ডাইভারজেন্স থিওরেম কেন করি কেন পড়ি, হ্যাঁ স্যার। এখন এটা আসলে আমাদের জানা উচিত, কিন্তু স্যার আমরা তো এটা আমরা পড়ছি স্যার ওই যে ম্যাথ 207 এ স্যার, কিন্তু স্যার ওই সময় যে এক্সাক্ট এই জিনিসটা মনে নাই স্যার। আমার কাছে টোটাল 5টা কোশ্চেন করা হয়েছিল, তার ভিতর 3টা কোশ্চেন এরকম ছিল যেটা স্যার আমাদের ভিতর স্যার রাফি বা আমরা যে এন আছে আদিত্য আছে স্যার, এনারা আসলে আমাদের ভিতর খুবই ট্যালেন্ট স্যার, এরাও খুবই কষ্ট করে আমাদের পড়ার পিছনে স্যার। আমি এনাদের কাছেও শুনছি এনারাও পারে নাই স্যার। তো স্যার আমি তো আসলে এই জন্য আমার আপসেট নাই স্যার, দুঃখ নাই যে কেউই তো পারে নাই, যারা প্লাস পাইছে তারাও পারে নাই, তাহলে আমার আসলে ওখানে দুঃখ নাই। না আমি আপনাদেরকে একটা জিনিস বলি, মানে আমি আমার প্রথম মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটিতেই করছিলাম। ঢাকা ইউনিভার্সিটির একটা অদ্ভুত রুল আছে, মানে ঢাকা ইউনিভার্সিটিতে সেমিস্টার সিস্টেমে চলে না, আপনারা নিশ্চয়ই জানেন। ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স ফ্যাকাল্টি ইয়ারলি বেসিসে চলে আর কি, মানে ওরা 8 মাস ধরে ক্লাস নেয়, 8 মাস ধরে ক্লাস নেওয়ার পরে 2 মাস ধরে পরীক্ষা হয়।
খুবই পিকুলিয়ার একটা জিনিস। 1-2 মাস ধরে পরীক্ষা হয় এবং এক একটা পরীক্ষাতে আপনার 4 ঘন্টা করে লিখতে হয়, ঠিক আছে? মানে 4 ক্রেডিটের তো 4 ঘন্টা ধরে লিখতে হয়। এবং পিকুলিয়ার একটা জিনিস হলো গিয়ে আপনার সব পরীক্ষার শেষে আপনার 2 ক্রেডিটের একটা কোর্স থাকে। এই কোর্সটার নাম হলো ভাইবা, বুঝছেন? মানে আপনার ট্রান্সক্রিপ্টের মধ্যে 2 ক্রেডিটের মার্কস দেওয়া হয় শুধুমাত্র ভাইবা থেকে। ভাইবাটা কিরকম হয়, 3-4টা ডিপার্টমেন্টের হেড এবং হেডের নিচে যারা আছে, মানে হেড অথবা হেডের নিচে যারা আছে, অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট প্রফেসর, এরা একটা গোল টেবিলে বসে একজন একজন স্টুডেন্ট করে ওই কমিটির কাছে ঢুকে একদম আপনি 8 মাস ধরে যা কিছু পড়ছেন সবকিছু নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এক একটা স্টুডেন্ট 20 থেকে 25 মিনিট ওই ভাইবা কমিটির সামনে বসে থাকে। বসে থাকার পরে ওখানে অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হয়, উত্তর দিতে হয় আপনাকে, এবং ওটাতে A+ পাওয়াটা বেশ ডিফিকাল্ট। তো আমি যার আন্ডারে থিসিস করছিলাম আর কি আমার মাস্টার্সে, ওনার নাম ছিল কি সিদ্দিকে রব্বানী। আপনারা, আমি জানি না আপনারা নাম শুনছেন নাকি, খন্দকার সিদ্দিকে রব্বানী। ওনার অনেক ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে, ফেসবুকে অনেক ভিডিও আছে। উনি খুবই ভালো মানুষ আর কি। মানে উনি কম খরচে মেডিকেল ইকুইপমেন্ট তৈরি করে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে গরিব মানুষদের জন্য আর কি। সো উনি যখন আমার সুপারভাইজার ছিল, আমি যখন ভাইবা বোর্ডে ঢুকছি, আমি যে কোশ্চেনের উত্তর দিতে পারি নাই, উনি আমাকে আধা ঘন্টার মতো সময় ধরে যে কোশ্চেনের উত্তর দিতে পারি নাই প্রত্যেকটা কোশ্চেন উনি আমাকে বুঝাইছে যে এই জিনিসটা তো এরকম, এই জিনিসটা তো এরকম, এখন বলতে পারবা এটার উত্তর কি? তারপর আমি পারতেছি না। তারপর উনি আমাকে বলতেছে আচ্ছা তাহলে এইভাবে চিন্তা করো, এই জিনিসটা এই কাজে লাগে, হার্টের এই ভালভটা এই সময়ে কাজ করে, ওই সময়ে কাজ করে, তাহলে এখন বলো যে ইম্পালসটা কোথা থেকে আসতেছে। মানে যতক্ষণ পর্যন্ত আমি কোশ্চেনের উত্তরটা না দিতে পারছি অতক্ষণ পর্যন্ত উনি আমাকে হেল্প করছেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? সো মানে ওনার ইন্টেনশন ছিল না আমার নাম্বার কাটা, ওনার ইন্টেনশন ছিল আমি যতক্ষণ পর্যন্ত আমি জিনিসটা সম্পর্কে মানে বুঝে জিনিসটা সম্পর্কে উত্তর না দিতে পারতেছি অতক্ষণ পর্যন্ত উনি আমাকে ভাইবা বোর্ডে হেল্প করবে। মানে উনি আমার কাছ থেকে কোশ্চেনের উত্তর আদায় না করে উনি আমাকে ভাইবা বোর্ড লিভ করতে দিবে না। এটার ফলাফলটা কি হয়েছে? এটার ফলাফলটা ফার্স্ট অফ অল আমি বুঝতে পারছি যে আসলে ভালো টিচার যারা, এরা খুবই হেল্পফুল। এরা কখনোই আপনার মার্কস কাটতে চায় না। মার্কস কেটে তো এদের কোনো লাভ নেই, এদের জীবনে অনেক অ্যাকমপ্লিশমেন্ট এদের। এরা আপনার 2-3 মার্কস কাটলে এদের কিছুই হবে না, মানে কিছুই আসবে না, এদের সঙ্গে 2-3 মার্কস অ্যাড হবে না এদের বিশাল বড় ক্যারিয়ারের সঙ্গে। আর 2 নম্বর আমি যেটা শিখছি যে ওই ভাইবা বোর্ডের থেকে আমি যতগুলো কোশ্চেন উত্তর ভুল বলে আসছি, আমাকে জীবনে এরপরে যেই কোশ্চেন করুক ওই কোশ্চেনগুলোর আনসার আমার এরপরে আর কখনো ভুল হবে না, বা আমি কখনো বলতে পারবো না যে আমি এই বিষয়ে জানি না। বুঝতে পারছেন আমার কথাটা? সো ভাইবা বোর্ডে আপনাদের কিন্তু কখনো নাম্বার কাটার উদ্দেশ্য কিন্তু আমার মনে হয় না ভালো টিচারদের থাকে না কখনো নাম্বার কাটার উদ্দেশ্য। অবশ্যই স্যার, কিন্তু একটা প্রবলেম স্যার যেটা আমরা আসলে ফেস করি স্যার, আমাদের যখন হচ্ছে ফার্স্ট থেকে ভাইবা নেওয়া হয় তো দেখা যাচ্ছে আমাদের 50 জন স্টুডেন্ট থাকে, 30-40 জন বা 30-35 জন স্টুডেন্টের ভাইবাটা নেওয়ার পরে মানে স্বাভাবিক অবস্থায় একটা টিচারের এমনি একটু কেমন কাজ করে ভিতরে। তো তখন ওই পরে যে স্টুডেন্ট গুলা যায় তো দেখা যায় তাদেরকে মানে অন্যদের যেভাবে হেল্প করা হতো ওই সময় আসলে অতটা টাইমও দেওয়া হয় না। এটা আসলে আমি জানি না, আমার ক্ষেত্রে এটা হয়নি। আমি 3 ঘন্টা ধরে, আমার ভাইবার জেনারেল 3 ঘন্টা হয়। আমি প্রথমে যে স্ট্যান্ডার্ড ফলো করে আমি চেষ্টা করি লাস্টেও সেই স্ট্যান্ডার্ড ফলো করার, কারণ আমাদের একটা রুব্রিক থাকে। আমি জানি না আপনারা জানেন নাকি, আমাদের একটা রুব্রিক থাকে। রুব্রিকটা কিরকম যে আপনার ফার্স্ট অফ অল আমাদের 40টা কোশ্চেনের একটা কোশ্চেন ব্যাংকের মতো থাকে, যেখান থেকে আমরা সাইকেল করে কোশ্চেন জিজ্ঞেস করি। মানে এট এ টাইম 5 জনকে যদি ঢুকাই তাহলে চেষ্টা করি যে প্রথম 5টা বা প্রথম 6টা কোশ্চেন থেকে এই 5 জনকে জিজ্ঞেস করার। এবং আমাদের রুব্রিকটা কিরকম থাকে যে স্টুডেন্টের রেসপন্স কিরকম, মানে রেসপন্সিভনেস এর উপর নাম্বার থাকে, তারপরে হলে গিয়ে সে কারেক্ট আনসার দিতেছে নাকি এটার উপর নাম্বার থাকে, আর হলো প্রেজেন্টেশনের উপর নাম্বার থাকে, ঠিক আছে? সো আপনার রুব্রিক যদি আপনি ফলো করেন তাহলে আপনি ফার্স্ট টু লাস্ট জেনারেলি একই স্কেলে নাম্বার করা হয়। যদি আপনি রুব্রিক ফলো করেন যে সে কিভাবে রেসপন্স করতেছে, সঠিক উত্তর দিতেছে নাকি, তার প্রেজেন্টেশন স্কিল কিরকম। সো এখানে আসলে ফার্স্ট টু লাস্ট ভ্যারি করে না আপনার নাম্বারিং এর উপরে। কিন্তু স্যার মানে আপনি যেভাবে বললেন যে রুব্রিক ফলো করার কথা, স্যার আমি মনে হয় না লাস্ট সেমিস্টারে তেমন কোনো দেখছি। কারণ স্যার যেটা হইতো কি সে মানে ফার্স্টের দিকে দেখা যাচ্ছে যে কম বেশি একই কোশ্চেন করতো, আর নরমালি ভাইবা যদি ধরেন আমি দিয়ে দেই সো আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করবে যে কি কি ধরছে না ধরছে। পরের দিকে আমরা যারা আছি তাদের কাছে মোটামুটি অনেকগুলো অ্যান্সার চলে আসতো যে এই কোশ্চেনগুলো সামনের দিকে করা হয়েছে, সো এরকম কোশ্চেন অ্যান্সার করলে আমরা হয়তো পারবো। সো এরকম করলে হয় কি স্যার মানে পরের দিকে মানে স্যাররা হচ্ছে আনফেয়ারনেস একটা জানি, সো তখন হচ্ছে যে আমাদেরকে একটু হার্ড কোশ্চেন করা স্টার্ট করে শেষের দিকে যারা আছে। আচ্ছা আচ্ছা, না তাহলে এটার জন্য সাইক্লিংটা আমি করি। আমি সাইক্লিংটা কেন করি, কারণ প্রথম দিকের কোশ্চেনগুলো আমি যদি শেষের জনকে জিজ্ঞেস করি তাহলে দেখা যাবে সবকিছুর উত্তর পারেও।
কারণ অলরেডি জেনে গেছে। সো সেই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে যে প্রথম 5টা কোশ্চেন যেটা আছে এটা প্রথম 5 জনকে জিজ্ঞেস করব, 5 জনের মধ্যে সাইকেল করে জিজ্ঞেস করব, ততক্ষণে আর কি জিনিসটা ট্রান্সমিট হওয়ার সুযোগ পায় না। ব্যাংক থাকে আর কি, কোশ্চেনের ব্যাংক হিসেবেই করছিলাম আমি গতবার। আমি জানি না এবার করলে কি হবে, হয়তো আপনারা আরো তাড়াতাড়ি ট্রান্সমিট করে দিবেন, আমি জানি না এটা কি বলার আছে। ট্রান্সমিট করতে গেলেও তো স্যার নিজেদের পড়া লাগছে ভাই। আবার অনেক স্যার যেটা করে যে ভাইবার সময় আপনার পরীক্ষা নেয়, আমার জানা একজন টিচার নিয়েছে, ভাইবার সময় পরীক্ষা নেয়, গুগল ফর্ম তৈরি করে গুগল ফর্মে পরীক্ষা নেয়। এটাতে ট্রান্সমিট করাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে, সবার পরীক্ষা একসাথে। কি আর কি এমসিকিউ আকারে থাকে নাকি এমসিকিউ আকারে থাকে, এমসিকিউ এবং শর্ট আনসার দুটোই থাকে, এমসিকিউ এবং শর্ট আনসার। ওটাতে ট্রান্সমিট হওয়ার চান্স খুব কম থাকে, 20 মিনিট সময়ের মধ্যে 10টা বা 15টা কোশ্চেন আনসার দিতে হবে আপনাকে। তাড়াহুড়ো করতে গেলে স্যার পারা জিনিসগুলো পারি না স্যার। কি করবো এখন, কোনোভাবে তো জিনিসটাকে ফেয়ার করতে হবে, তাই না? ফেয়ার করাই যেতেছে না, এটা শুধু আমিও বুঝতেছি যে ফেয়ার করা যেতেছে না, কি করব। স্যার ভাইবাটা আসলে একটা বাজে একটা অবস্থা স্যার। আসলে কারো এক্সপিরিয়েন্স নেই তো, অনলাইনে ক্লাস নেওয়ার কারো এক্সপিরিয়েন্স নেই, আমারও নাই, আপনাদেরও ক্লাস করার অভিজ্ঞতা নেই। আমরা জাস্ট প্রতিদিনই শিখতেছি যে কিভাবে কি ঠেকাইতে হয়। যেমন যে রোল নাম্বার দিয়ে দেওয়াটা, এ আর বি করে দেওয়াটা, সোল পারপাস হলে কি যাতে আপনি লিস্ট ক্যালকুলেশন করার সময় মাথা কাটান, ব্লাইন্ডলি কপি যাতে না করেন। সো হয়তো আরো সামনের দিকে নতুন নতুন উপায় আরো বের করতে পারবো আমরা, এই কিভাবে ঠেকানো যায় ট্রান্সমিট করাটা। স্যার চিন্তাটা ওইখান থেকে আসে স্যার, এইরকম করে শিখে কি স্যার আসলেই ফ্যাকাল্টি যদি হই বা রিসার্চ ফিল্ডে যাইতে তাহলে কি স্যার আসলে ভালো কিছু করতে পারবো স্যার? অনেক এখন ব্যাপারটা কি, আপনি যে রিসার্চ ফিল্ডে যান বা ফ্যাকাল্টি যেটাই হন, আপনাকে কনস্ট্যান্টলি গুগল করতে হবে। একটা রিসার্চার বা একটা ফ্যাকাল্টি মেম্বারের সবচেয়ে বড় বন্ধু হলো গুগল, ঠিক আছে? সবচেয়ে আফসোসের ব্যাপার যেটা, যে বাংলাদেশ থেকে যারা পাশ করে ব্যাচেলর পাশ করে ইঞ্জিনিয়ারিং এ, এদের বেশিরভাগেরই গুগল করার ন্যূনতম অভিজ্ঞতা নাই। গুগল করতে গেলে যে কিভাবে কিওয়ার্ড মডিফাই করতে হবে, যে কিওয়ার্ড মডিফাই করলে কিভাবে যে আপনি অপটিমাম সার্চ রেজাল্টটা পাবেন, এই জিনিসটা অনেকে জানা নেই। এবং বেশিরভাগ স্টুডেন্ট এখন পর্যন্ত জানেন না যে কিভাবে আপনার গুগল স্কলার ব্রাউজ করতে হবে, বা গুগল স্কলারে যে পেপারগুলো আছে এই পেপারগুলো আপনার কিভাবে সাইহাব থেকে নামাইতে হবে, এই জিনিসগুলো জানেন না বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট জানে, আমিও জানতাম না। তো এই জিনিসটাতে দেখা যায় পরবর্তীতে যেটা হয় যে আপনি এখন এইমাত্র যেটা বললেন যে আমি অনলাইনে এতটুকু শিখে কি পরবর্তীতে ফ্যাকাল্টি মেম্বার হতে পারবো নাকি? আপনার যদি নিজের সার্চিং স্কিলের উপর কনফিডেন্স থাকতো যে আমি যে কোনো প্রবলেমে পড়লেই আমি গুগলে সার্চ করলে আমি ওইটার রেজাল্টটা পাবো, এই কনফিডেন্স যদি আপনার মধ্যে থাকে, আপনি কখনো এটা বলতে পারতেন না যে আমি অনলাইনে এতটুকু শিখে আমার কাজ হবে নাকি। কারণ আপনি যেটাই ডেফিসিয়েন্সি থাকবে সেটাই কিন্তু আপনি গুগল করে শিখে নিতে পারবেন, আপনার কিন্তু রিসোর্সের কোনো অভাব নেই গুগলে। সো আমার মনে হয় এতটুকু কনফিডেন্স আপনাদের মধ্যে থাকা উচিত যে কোনো মুহূর্তে আপনাকে যে কোনো প্রবলেম দিলে আপনি শুধু বলবেন যে আমাকে একদিন সময় দাও, ওই একদিনে আপনি গুগল করে জিনিসটা শিখে নেবেন। স্যার ওই কিওয়ার্ডগুলো আমাদের জানা নেই ছিল, যে কোনো কিছু সার্চ করুন, যেমন মনে করেন আপনি সিগন্যাল এবং সিস্টেম রিলেটেড কোনো কিছু সার্চ করবেন, ঠিক আছে? মনে করেন আপনি সার্চ করলেন যে লিনিয়ারিটি প্রপার্টি, শেষে আপনি অ্যাড করে দিলেন সিগন্যাল এন্ড সিস্টেম, তাহলে গুগল কি করবে যে যতগুলা ওয়েবসাইটের কোনো না কোনো জায়গায় সিগন্যাল এবং সিস্টেম কথাটা আছে, ও জাস্ট আপনাকে ওই রেজাল্টগুলোই ফেচ করে দিবে, সিগন্যাল এবং সিস্টেম সহ রেজাল্টগুলো, তাই না? তো আপনি তখন অন্য কোনো লিনিয়ারিটি প্রপার্টি পাবেন না, শুধুমাত্র সিগন্যাল এবং সিস্টেমের পার্সপেক্টিভে যে লিনিয়ারিটি গুলো আপনার জানা প্রয়োজন শুধুমাত্র ওই লিনিয়ারিটি গুলো আপনি পাবেন, তাই না? এটা কি তো বলে আপনার যে সার্চ অপটিমাইজেশন। হ্যাঁ বলুন। পেপার গুলো পড়ার কি এক্সট্রা কোনো ট্রিক্স আছে স্যার? পেপার গুলো পড়লে ঠিক ভালোভাবে বুঝতে পারি না, আসলে গোলায় যায় ব্যাপারগুলো। হ্যাঁ ট্রিক্স আছে, পেপারগুলো পড়ার পেপার পড়তে হয় হলে কি আপনার ফার্স্টে অ্যাবস্ট্রাক্টটা পড়তে হয়, অ্যাবস্ট্রাক্ট পড়ার পরে একদম ইন্ট্রোডাকশন তো একটা থাকবে না, অ্যাবস্ট্রাক্টের পরে ইন্ট্রোডাকশন তো থাকে, আপনার পেপার মনে দেখছেন ইন্ট্রোডাকশনে তো অনেক কিছু লিখে থাকে, ওটা কিচ্ছু পড়বেন না, ইন্ট্রোডাকশনের একদম যে লাস্টের প্যারাটা আছে এটা পড়তে গিয়ে তো সবগুলাই ফেলি। পড়বেন না তো, ইন্ট্রোডাকশনের যে লাস্ট প্যারাটা থাকবে একদম শেষের যে প্যারাটা, পেপারটা কিভাবে কনস্ট্রাক্ট করে, পেপারের মধ্যে অ্যাবস্ট্রাক্টের মধ্যে লেখে যে পেপারটা কি নিয়ে কাজ করছে এবং রেজাল্টটা কি, এটা হলো সংক্ষেপে অ্যাবস্ট্রাক্টের মধ্যে লেখে। ইন্ট্রোডাকশনের মধ্যে লেখে
যে এর আগে এই টপিকে কি কি বিষয় নিয়ে কাজ হয়েছে, কাজ করা হয়েছে। প্রত্যেকটা কাজের অ্যাকমপ্লিশমেন্ট কি, এটা লেখার পরে ওরা বের করার চেষ্টা করে যে আগের কাজগুলোর মধ্যে কি কি গ্যাপ আছে, মানে এই এই বিষয় নিয়ে আগে কেউ কখনো কাজ করে নাই। সো ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফটাতে কি লেখে, যেহেতু আগে এটা নিয়ে কেউ কোনো কাজ করে নাই, সো এই পেপারে আমরা দেখাচ্ছি যে এই বিষয় নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা এই রেজাল্টটা পাবো। তাহলে আপনি যদি অ্যাবস্ট্রাক্টটা পড়েন, অ্যাবস্ট্রাক্টটা পড়ার পর ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফটা যদি পড়েন, তাহলেই আপনি বুঝে যাবেন যে এই পুরো পেপারটাতে আসলে কোর্সটা কি। তারপরে আপনি যদি কনক্লুশন পড়েন, একেবারে যদি ডাইরেক্ট এখন কনক্লুশনে পড়ে যান, আপনি বুঝতে পারবেন যে ওদের এই রেজাল্টের মধ্যে ওরা কতটুকু অ্যাকমপ্লিশ করতে পারছে, মানে ওদের যে টার্গেটটা ছিল ইন্ট্রোডাকশনে, এই টার্গেটটার কতটুকু ওরা ফুলফিল করতে পারছে, এটা আপনি কনক্লুশন পড়লে পড়বেন, বুঝতে পারবেন। তো অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারা আর কনক্লুশন, এই তিনটা পড়লে আপনি পেপারের জিস্টটা বুঝে যাবেন। স্যার সমস্যাটা হয় কি, মানে এই পেপার গুলা স্যার মানে মানে যারা লিখে তারা তো অবশ্যই অনেক হাই কোয়ালিফাইড স্যার, মানে একটু মানে ভারী ইংলিশে লিখে, একটু ইউজার ফ্রেন্ডলি ইংলিশে লিখলে স্যার একটু বুঝতে সুবিধা এই হয়। জিনিসটা খুব ফানি, জিনিসটা খুব ফানি কেন, কারণ যারা খুব খারাপ রিসার্চার ওরা জেনারেলি খুব কঠিন ইংলিশে লেখে, আর যারা খুব ভালো রিসার্চার, মনে করেন এমআইটি বা হার্ভার্ডের কোনো পেপার যদি আপনি পড়েন, আপনি পেপারটা জাস্ট এক ঝলক দেখলেই বুঝে যাবেন যে এই পুরো পেপারের মধ্যে কি লেখছে, কারণ এদের ইংলিশ এত সহজ এবং এদের এক একটা সেন্টেন্স 6টা থেকে 7টা ওয়ার্ডের বেশি এরা কোনো সেন্টেন্স মেক করে না। এদের সেন্টেন্স গুলো খুবই সিম্পল, মানে কমপ্লেক্স সেন্টেন্স না, মানে 2-3টা ক্লজের সেন্টেন্স না, বাট, সিন্স, এগুলি একটা সেন্টেন্সের মধ্যে ওরা খুব বেশি লেখে না, ওদের সেন্টেন্স গুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড। যারা খুব ভালো রিসার্চার, যাদের আইডিয়া আছে যে ওরা কি নিয়ে কাজ করতেছে এবং কি রিপোর্ট করতেছে, আর যাদের কোনো আইডিয়া নাই যে আমি জানি না আমার রেজাল্টটা কি, আমি বুঝতেই পারতেছি না যে আমি কি বুঝাইতে চাইতেছি, ওরা অনেক কঠিন করে সো দেন হাউ এভার ফার্দার মোর হ্যান ত্যান লিখে অনেক কঠিন করে ফেলায়, পরবর্তীতে রিডারের পড়তে। উদয় বড় করে মানে লম্বা করে করে মানে কিছুই। সো আপনি যখন ভালো রিসার্চার, ইভেন আপনার মানে আমার কি বোঝাই গেল না টেস্টটা কেমন। আমার রিসার্চ গেটে যদি আপনি ঢুকেন তো দেখবেন যে আমি যে পেপারগুলো পাবলিশ করছি ইংলিশ গুলো এরকম, মানে বিশাল বড় বড় সেন্টেন্স, বিরাট বড় বড় সেন্টেন্স, মানে এক একটা সেন্টেন্স হলে গিয়ে একটা প্যারাগ্রাফের অর্ধেক হলে গিয়ে একটা সেন্টেন্স। কারণটা কি, কারণ আমার প্রফেসর খুব মানে কি টাইপের মানুষ ছিল, কি বলবো আর ভালোবাসায় বলতে গেলে একটু মানে গাবর টাইপের মানুষ ছিল। সে আর কি মানে বুঝতো না যে সে কি রিপোর্ট করতে চাইতেছে, সে নিজেই বুঝতো না। তো পেপার গুলো তো ফাইনালি সে মডিফাই করে, তো সেই ইংলিশ গুলাকে এত কঠিন ভাবে লিখছে যে আপনি প্রথম সেন্টেন্সটা পড়া শুরু করলে মানে সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডে আস্তে আস্তে ভুলেই যাবেন যে সেন্টেন্সের আদার হাফে আপনি কি পড়ছেন। তো ওটার জন্য আবার আপনাকে পিছনে যাওয়া লাগবে, পিছনে যে আবার পুরোটা পড়া লাগবে। তো এটা হলে গিয়ে খারাপ রিসার্চারের মানে একদম পুরা মানে কি বলবো, খারাপ রিসার্চার চিনা সবচেয়ে ভালো উপায় হলে সেন্টেন্স মেক কিভাবে করতেছে, মানে আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম। তো যদি দেখেন খুব কমপ্লেক্স সেন্টেন্স, আপনি জেনারেলি চেষ্টা করবেন যে ওই পেপার গুলাকে অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ আপনি অবশ্যই এমআইটি, হার্ভার্ড বা মনে করেন ক্যালটেক থেকে এমন কোন পেপার পাবেন যেটা খুব সহজ ইংলিশে লেখা। সো আমরা ওই পেপার গুলো ফলো করবো, আমার কি দরকার শুধু শুধু এই গাবরদের পেপার ফলো করার। অনেক উপায় আছে, আপনারা আর গুগল করবেন, আরো শিখবেন, কোনো সমস্যা নেই, টিচার ইনস্ট্রাক্টরদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। ওকে স্যার, ঠিক আছে, তাহলে আমাকে কালকের আমার যে ইভিনিং এর ক্লাস আছে ওই ইভিনিং এর ক্লাসে আপনারা আমাকে বললেন যে কোনো সমস্যা হয়েছে নাকি, হলে আমরা ওখানে ডিসকাস করব। আর আপাতত যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আপনাদের সঙ্গে আবার ভাইবার সময় দেখা হবে আমাদের। আর ভাইবার আগে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোনো পার্টিকুলার টপিকে বা সিলেবাস সম্পর্কে, আপনারা অবশ্যই গুগল ক্লাসরুমে পোস্ট করবেন। ঠিক আছে, তাহলে আপনারা বেস্ট অফ লাক তাহলে আপনাদের জন্য ভাইবার। ঠিক আছে, তাহলে আমি এখানে মিটিং শেষ করলাম। জি স্যার, আসসালামু আলাইকুম।